আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ আমাকে? কনফার্ম করো একটু। গুড ইভিনিং সবাইকে। হ্যাঁ স্যার। ওকে, ফাইন। আমি ভিডিওটা অফ করব আজকে, কারণ আমার ল্যাপটপে ক্যামেরাটা খুব একটা ভালো না, তার মধ্যে এখানে একটা প্রবলেম রয়েছে। আর তার সাথে আমি ফোন আর ল্যাপটপ দুটো অ্যাকচুয়ালি ইউজ করব, ঠিক আছে? তো সবাইকে গুড ইভিনিং। যারা আমাকে চেনো তাদেরকেও গুড ইভিনিং, যারা চেনো না নতুন তাদেরকে গুড ইভিনিং। চলো আমি ভিডিওটা অফ করছি, তারপরে বাকি কথা বলছি। ওকে, ফাইন। তোমরা নিশ্চয়ই জানো যে আপার প্রাইমারির যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেসের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপার প্রাইমারি টেট কোয়ালিফাই করা। ওকে, ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম প্লিজ রেজ ইউর হ্যান্ড অর আনমিউট করে কথা বলতে পারো, সমস্যা নেই। কিন্তু যতটা বলবো, যা বলবো আজকে এই ডেমো ক্লাসে, প্রত্যেকটা কথা বা আমি যতটা তোমাদেরকে আজকে পড়াবো, সেখান থেকে তোমরা তোমাদের মতো করে তার বেসটা কিন্তু তোমাদেরকে নিয়ে তবে এখান থেকে আজকে ক্লাস থেকে যাবে। ইফ দ্যার ইজ এনি প্রবলেম রিগার্ডিং এনি এক্সপ্লেনেশন অফ দি কম্প্রিহেনশন অর গ্রামার অর পেডাগগি, প্লিজ লেট মি নো, মানে আমাকে জানাতে হবে। আমি বাংলা ইংলিশ দুটোই বলে বলে যাবো। তোমার অনেকের প্রবলেম থাকতে পারে, বাট প্র্যাকটিস করতে হবে, যেহেতু এটা আপার প্রাইমারি লেভেল। ইন্টারভিউ কিন্তু ইউ হ্যাভ টু গিভ আ ডেমনস্ট্রেশন ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বিশেষ করে যদি তারা বুঝতে পারে যে তুমি তোমার আর্টস গ্রুপটা রয়েছে, তোমাকে পেডাগগিক কোশ্চেন কিন্তু ইংলিশে জিজ্ঞাসা করতেই পারে, তোমাকে কিন্তু বলতে হবে। তো দুটোরই অভ্যাস এখন থেকে একটু একটু করে যাব, তার জন্য শোনাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বিফোর আই স্টার্ট টুডেজ ডেমো ক্লাস, আজকে ডেমো ক্লাস শুরু করার আগে প্রথমেই বলে নিই যে টেট পাস করতে হবে, এবং তার সাথে যেটা দেখতে পাচ্ছি এক্ষুনি আমাকে অমৃতা দিল যদিও, একটা একাডেমিক নাম্বার থাকবে। সেই একাডেমিক নাম্বারটা তোমাদের গ্রাজুয়েশন লেভেলে যদি 60% অ্যান্ড অ্যাবাভ হয়, যদি 60% এবং তার উপরের নাম্বার থাকে, তাহলে 10 মার্কস। মানে বিশেষ করে এখনকার দিনে যারা গ্রাজুয়েট হচ্ছ, বা তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকে যারা রিসেন্ট টাইমে গ্রাজুয়েট হয়েছো, তাদের পক্ষে 60%-এর উপরে নাম্বার থাকা অনেকের ক্ষেত্রে সম্ভব। ওকে, আমি পার্সোনালি আমার কথা বলছি, আমি যখন 2009 সালে গ্রাজুয়েট হই, আমার কিন্তু 60% নেই গ্রাজুয়েশনে। মাস্টার ডিগ্রিতে রয়েছে, বাট গ্রাজুয়েশনে কিন্তু নেই, সেকেন্ড ক্লাস। সুতরাং আমি যদি তোমাদের সাথে আপার প্রাইমারিতে যদি কম্পিট করি, ধরে নিলাম আমিও পাস করলাম, কিন্তু সেখানে এই একাডেমিক্স করে তুমি পাবে 10, সেখানে আমার নাম্বারটা কমে যাবে অ্যাকর্ডিং টু মাই মার্কস। এবং 60% অ্যান্ড অ্যাবাভ যদি হয়, তাহলে তোমাকে একাডেমিক্স করে নাম্বার দেওয়া হচ্ছে 10 নম্বর। যদি 60 থেকে 50%, মানে 50 থেকে 60-র মধ্যে থাকে, তাহলে 8 নম্বর। আর 50%-এর নিচে যদি হয়, তাহলে হবে 6 নম্বর। ওকে, এই পার্টটা কিন্তু একটু মাথার মধ্যে রাখবে, কারণ পুরোটা নিয়ে কিন্তু তোমাকে র্যাঙ্ক করতে হবে। ওকে, এবং তার সাথে তোমার রয়েছে টেট ওয়েটেজ। টেটে যত নাম্বার পাচ্ছ তার একটা ওয়েটেজ ওরা বের করে, একটা পার্সেন্টেজ করে, সেখানে 40 মার্কস রাখা হয়েছে। 40-এর মধ্যে কেউ পাবে 25, কেউ পাবে 30, কেউ পাবে 32, 35। মানে 30-এর উপরে পাওয়াটা ইজ রিয়েলি গুড মার্কস অ্যাজ পার অ্যাজ টেট ওয়েটেজ ইজ কনসার্নড। টেট ওয়েটেজের দিক থেকে কিন্তু 30-এর উপরে যদি পাও আউট অফ 40, তাহলে কিন্তু ভালো জায়গায় তুমি রয়েছো। তাহলে টেট পরীক্ষাটা কিন্তু ভালো করে দিতে হবে। এবং এখানে আর একটা কনফিউশন হচ্ছে আমার, এটা পরে তোমাদেরকে হয়তো আমি আরো ভালো করে বলতে পারবো। রিটেন এক্সামিনেশন, যেটা একটা লেখা পরীক্ষা, তার আবার 25 নাম্বার দেওয়া রয়েছে ওএমআর বেস। সেটা অ্যাকচুয়ালি টেট পরীক্ষা হওয়া উচিত ছিল, বাদ দিলাম আমি, তার ওটা ওই পার্টটা আমি বাদ দিলাম। কিন্তু তারপরে তোমাদের ওরাল ইন্টারভিউ থাকবে 15 নম্বর, এবং লেকচার ডেমনস্ট্রেশন থাকবে 5 নম্বর, 5 নাম্বারের। ওকে, তাহলে ইন্টারভিউ 15-এর মধ্যে তোমাকে স্কোর করতে হবে, এবং লেকচার ডেমনস্ট্রেশন মানে হাউ ইউ উইল টিচ টু দ্য স্টুডেন্টস অফ আপার প্রাইমারি লেভেল, ক্লাস 8 পর্যন্ত বাচ্চাদেরকে তুমি কিভাবে পড়াবে। সেখানে তুমি গ্রামার পড়াতে পারো, সেখানে তুমি অন্য সাবজেক্ট। অ্যাকচুয়ালি আপার প্রাইমারিতে তো একটা সায়েন্সের ভাগ থাকে আর একটা আর্টসের ভাগ থাকে। ওকে, সোশ্যাল স্টাডিজ আর সোশ্যাল সায়েন্স, আই থিঙ্ক এই দুটো পার্টের মধ্যে, যেমন সায়েন্সের মধ্যে ওখানে ফিজিক্যাল সায়েন্স, তার মধ্যে কেমিস্ট্রি কিছু পার্ট, তারপরে আরো যত ম্যাথমেটিক্স, এই পার্টগুলো পুরোটা, মানে কেউ যদি ম্যাথমেটিক্সে গ্রাজুয়েট হয় সেও সোশ্যাল সায়েন্সে পরীক্ষা দেবে, কেউ যদি ফিজিক্যাল সায়েন্স ফিজিক্সে গ্রাজুয়েট হয় সেও ওই সোশ্যাল সায়েন্সের পরীক্ষাটা দেবে। কিন্তু আর্টসের দিক থেকে যত আর্টসের সাবজেক্ট রয়েছে, যেমন বেঙ্গলি, ইংলিশ,
হিস্ট্রি, জিওগ্রাফি, এইগুলোতে যদি কেউ গ্রাজুয়েট হয় তাহলে সে সোশ্যাল স্টাডিজ মানে আর্টসের পার্টটাতে সে পরীক্ষা দেবে। ওকে, এবং এখানে তোমাকে একটা মাথায় রাখতে হবে যে ডেমনস্ট্রেশন কিন্তু ফ্রম এনি সাবজেক্ট, বিশেষ করে আমি সাজেস্ট করবো তোমার যে সাবজেক্টে তুমি গ্রাজুয়েট সেই সাবজেক্টেই তুমি দেবে, ডেমনস্ট্রেট করবে, তাই তো? সুতরাং তোমার যদি ইংলিশে গ্রাজুয়েট হও তুমি, তাহলে তোমাকে তোমার ইংলিশ সাবজেক্টের একটা কোনো টপিক তুমি ডেমনস্ট্রেট করতে পারো, প্রিপারেশন নিয়ে যেতে হবে তার জন্য। ধরো তুমি ইংলিশে যদি গ্রাজুয়েট হও তাহলে তুমি টেন্স পড়াতে পারো, ভয়েস টেন্স পড়াতে পারো, বা কোনো একটা কম্প্রিহেনশন প্যাসেজ পড়াতে পারো, তার জন্য সমস্ত কিছু তোমাকে রেডি হয়ে তবে যেতে হবে। এবং তার সাথে তোমাকে আর একটা পার্ট থাকছে, এটা অ্যাড করেছে এইবারে দেখতে পাচ্ছি, প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, মানে যেটা এইবারে এসএসসির যে চলছে চক্র, সেই এসএসসি তে যেরকম রেখেছে ওরা প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, সেইভাবে তুমি যদি আপার প্রাইমারি লেভেল গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সর স্কুলে যদি চাকরি করো, 1 বছর চাকরি করলে 1 নাম্বার, 2 বছর চাকরি করলে 2 নাম্বার, হাইস্ট 5 নাম্বার তুমি পাবে। মানে দিস ইজ রিয়েলি আ ক্রিটিক্যাল পার্ট, কারণ যারা ফ্রেশার্স হিসাবে পরীক্ষা দেবে তারা কিন্তু এই 5 নাম্বার পাবে না। তাহলে তাদের উপায় কি? তাহলে কি শুধুই এক্সপিরিয়েন্স লোকেরাই চাকরি পাবে? না, এই চাকরি নয়, সেটা নয়। তুমি অ্যাজ আ ফ্রেশ ক্যান্ডিডেট তুমি যে মুহূর্তে অ্যাপ্লাই করছো, তোমাকে কিন্তু মাথার মধ্যে রাখতে হবে যে আমার কাছে কিন্তু প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার নেই। ওকে, নাম্বার নেই। আচ্ছা দেখো তো এখান থেকে আমার ভিডিওটা ছাড়া অ্যাকচুয়ালি পড়াতে অসুবিধা হচ্ছে। দেখো তো এখান থেকে তো আমাদের এই আদো আদো ছবিটাতে মোটামুটি কমিউনিকেট করতে পারছো কিনা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা স্যার। যাচ্ছে? মোটামুটি চেনা যাচ্ছে কি অমৃতা? হ্যাঁ, হ্যাঁ স্যার, ওটা সাবজেক্টের পরীক্ষা হবে স্যার, 25 যেটা লেখা আছে না, এবার ওখানেই হ্যাঁ। প্রবলেম। ওখানে ওটা স্যার বলছিলেন যে সাবজেক্টের পরীক্ষা হবে, মানে যারা ধরুন বেঙ্গলি অনার্স, হুম। তারা ওই 25 নম্বরে যে পরীক্ষাটা টেট পাস করার পর ওটা বেঙ্গলিতে পরীক্ষা দেবে, সাবজেক্ট যেটা সিটেটে করেছিল মনে হয় ও, সেটা হবে। না, আলাদা করে এবার আবার একটা ওখানে সাবজেক্ট ওখানে, হ্যাঁ স্যার। আলাদা করে, মানে আফটার টেট কোয়ালিফিকেশন ইউ হ্যাভ টু সিট ফর অ্যানাদার সাবজেক্ট ওরিয়েন্টেড এক্সাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবার এখানেই আমার প্রবলেমটা হবে, কারণ আমার এডুকেশন অনার্স, হিস্ট্রি নেই, হিস্ট্রি পাসে আছে। এবারে এই যে পরীক্ষাটা হবে তার মানে আমাকে পাসে সাবজেক্টটা দেখিয়ে করতে হবে কেন মনে তুমি হচ্ছে। এডুকেশন দিয়ে করতে পারবে না কেন? এডুকেশন 6 থেকে 8-এ আছে নাকি? এডুকেশন তো না, 11-12। আচ্ছা আচ্ছা, বুঝছি। স্কুল সাবজেক্ট আমার একটাই আছে পাসে, সেটা হচ্ছে হিস্ট্রি। এইটা হুম, নিয়েই আমার কনফিউশনটা হচ্ছে স্যার। ঠিক আছে, ওটা হচ্ছে পরে দেখা যাবে কি হলো না হলো। আপাতত এটা নতুন রুলস ওরা তৈরি করেছে। আহ, কিন্তু আবারও বলছি, এই এত কিছু গুলো যারা তখনই বিএড দিয়েছে ইম্পর্টেন্ট। তারা তো এই আপার প্রাইমারিতে বসতে পারবে না স্যার। হ্যাঁ, কি বলছো? যারা বিএড দিয়েছে তারা তো আপার প্রাইমারিতে বসতে পারবে। দেখো ওইগুলো আমার তো মনে হয় বসতে বসতে পারবে, যারা বিএড বিএড দিয়েছে তারাও বসতে পারবে, বিএড দিয়েছে তো তারা বসতে পারবে, কেন দিতে পারবে না? বিএড ক্যান্ডিডেটরা বসতে পারবে তো। ঠিক আছে। হুম। আপার প্রাইমারিটা তো অ্যাকচুয়ালি বিএড এর সাথেই মেনলি যুক্ত, 5 to 8 মানে হাই স্কুলের পার্ট, তো বিএডরা অবশ্যই বসতে পারবে, বিএডরাই বসতে পারবে। হ্যাঁ। ডিএলএডরা বসতে পারবে কিনা আই ডোন্ট নো। হ্যাঁ, ডিএলএডরা বসতে পারবে কিনা সেটা আমি জানি না, সেটা ওরা যখন নোটিফিকেশন বেরোবে তখন দেখতে পাবে। আমি আবার কয়েকটা কথা বলে দিই, আজকে ইংলিশের ডেমো ক্লাস তোমাদের এখানে আমি আলোচনা করব, এই জিনিসগুলো শান্তনু স্যারের সঙ্গে কথা বলে নিও, হি ইজ এ বেটার পারসন টু এক্সপ্লেন অল দিস থিংস। কিন্তু আমি কয়েকটা কথা বলি যে এত কিছুগুলো তখনই ইম্পর্টেন্ট হবে তোমার লাইফে, ইফ উই টক অ্যাবাউট ইউর আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস, তাহলে তখন এগুলো ইম্পর্টেন্ট হবে যখন তুমি আপার প্রাইমারি টেট পাস করবে। আপার প্রাইমারি টেট পাস করলে দেন ইউ আর এলিজিবল ফর ফার্দার রিক্রুটমেন্ট প্রসেস। এখানে তোমার সাবজেক্টের এক্সাম, যেটা আপাতত আলোচনা থেকে উঠে আসছে, তার সাথে তোমার একাডেমিক স্কোর, তার সাথে তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, মোটামুটি আজকে তোমাদের একটু অনুমতি চাই, আপাতত 30 জন রয়েছে এখানে, সবাইকে আরেকবার গুড ইভিনিং টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম টু দিস লাইভ ক্লাস, ডেমো ক্লাস। আজকে আমি কিছুটা তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব যে দিস ইজ দ্য সিলেবাস অফ ইউর আপার প্রাইমারি, যেটা তোমাদের মধ্যে যদি এখানে তোমরা যদি
প্রাইমারি টেট প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে ইংলিশ পেডাগোগির যে সাবজেক্ট রয়েছে সেই পেডাগোগির সিলেবাস এবং আপার প্রাইমারির সিলেবাস কিন্তু একদম একই রকম। শুধু তোমাকে একটু মাথায় রাখতে হবে যে এখানে কোশ্চেন্স একটু হাই, মানে হাই র্যাঙ্কের কোশ্চেন এবং কি বলবো, মানে একটু ক্রিটিক্যাল কোশ্চেন হতে পারে। তার জন্য আমাদের সিটেটের কিছু আপার প্রাইমারি কোশ্চেন আমরা পরে পরে আলোচনা করবো, যাতে আমরা দেখতে পারি যে কি ধরনের কোশ্চেন অ্যাকচুয়ালি হয়। আর স্টেট লেভেলের যত টেট বলো, আপার প্রাইমারি টেট বলো, তারা কিন্তু সেন্ট্রাল এক্সামটা থেকেই ইন্সপায়ার্ড হয়। সুতরাং আমরা বারবার করে দেখেছি, লাস্ট যতবার প্রাইমারি পরীক্ষা হয়েছে ততবার কিন্তু আমরা দেখেছি যে সেখানে একটা রিফ্লেকশন কিন্তু রয়েছে, এবং সেটার প্রিপারেশন যদি ভালো করে হয় তাহলে আমরা খুব সহজে এই পেডাগজিক কোশ্চেন আমরা করতে পারি। এক মিনিট, আমার কথা শোনা যাচ্ছে? আরেকবার কনফার্ম, মাঝে মাঝেই আমি একটু বলবো কনফার্ম করার জন্য, একটু কনফার্ম করে দিও। স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? ওকে, আমি আবারও বলছি, আমরা শুরু করছি আমাদের ডেমো ক্লাস। আমি একটু হয়তো তাড়াতাড়ি বলে ফেলতে পারি মাঝে মাঝে। ইফ দ্যার ইজ এনি প্রবলেম প্লিজ লেট মি নো, আমাকে জানাবে যে আমি বুঝতে পারলাম না বা এটা কি ওটা কি। আজকে ডেমো ক্লাসে তোমার পূর্ণ স্বাধীনতা রয়েছে, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ফ্রেজ বা প্রত্যেকটা সেন্টেন্স এখানে যে যা যা থাকবে সেটা বুঝে তবে ডেমো ক্লাস থেকে যাবে। তার কারণ দিস ইজ দ্য ডেমো ক্লাস বাই হুইচ আই উইল ডেমনস্ট্রেট হাউ আই ক্যান হেল্প ইউ টু গেট অ্যাহেড উইথ ইউর আপার প্রাইমারি রিক্রুটমেন্ট, মানে আপার প্রাইমারি লেভেলের রিক্রুটমেন্টে তুমি কিভাবে সামনের দিকে এগোবে, তাতে যতটা গাইড করতে পারবো আজকে তার ডেমো ক্লাস, রাইট? সুতরাং ইউ হ্যাভ দ্য ফ্রিডম টু আস্ক মি কোশ্চেন্স। কোশ্চেন্সকে সবসময় আমি ওয়েলকাম করি। আর আজকে এই আপার প্রাইমারি ডেমো ক্লাসের প্রথমেই একটু বলে নিই যে দ্য সিলেবাসটা দেখতেই পাচ্ছ, মোটামুটি একদম একই রকম। দেয়ার উইল বি টু আনসিন প্যাসেজেস, দুটো আনসিন প্যাসেজ থাকবে যাকে আমরা বলবো কম্প্রিহেনশন। সেই কম্প্রিহেনশনটা কি ধরনের থাকবে? ডিসকার্সিভ, লিটারারি, ন্যারেটিভ, সায়েন্টিফিক। এখানে কেউ আছো? ইজ দ্যার এনিওয়ান হু ক্যান অ্যাকচুয়ালি টেল মি দ্য মিনিং অফ ডিসকার্সিভ প্যাসেজ? হোয়াট ডু ইউ মিন বাই ডিসকার্সিভ প্যাসেজ? ডিসকার্সিভ প্যাসেজ কাকে বলে একটু বলতে পারবে কেউ? কেউ ট্রাই করবে? বলো। একটু ট্রাই করবে? আরে একটু বলবে তো, না পারলে না বলবে। ভালো করে শুনে নাও, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ফিলোসফি অফ মাই ক্লাস। কোশ্চেন্স আমিও করব, পারলে বলবে, না পারলে না বলবে, কিন্তু কমিউনিকেট করতে হবে, চুপ করে থাকলে হবে না। হ্যাঁ, ওকে, বলো ডিসকার্সিভ প্যাসেজ বলতে কি বোঝো? নাহলে তো আমি তো দেখো বলে চলে যাবো ডিসকার্সিভ প্যাসেজ থাকবে, লিটারি প্যাসেজ থাকবে। আমি ভাবলাম তুমি বুঝতে পেরেছো, কিন্তু আলটিমেটলি তুমি বুঝতে পারলে না, সেটা তো ঠিক না। যদি না পারো, কেউ একজন হাত তোলা, আনমিউট করে বলবে যে স্যার জানি না, স্যার জানি না, বলুন, তবে তো বলবো, নাহলে এমনি এমনি বলবো কেন, তাই না? তো ডিসকার্সিভ প্যাসেজ কাকে বলা হয় বলো? আলোচনামূলক বলেছে। আলোচনামূলক, আচ্ছা। আর অন্যরা কেউ বলো, এনি আদার আইডিয়াস রিগার্ডিং ডিসকার্সিভ প্যাসেজ? স্যার ভাবার তো বুঝে মানে টু দা পয়েন্ট অ্যান্সার করতে পারবে না, জিনিসটা পুরোটা বুঝে তারপরে যেটা যেটা হওয়ার কথা সেটা হবে, মানে ওই ভাবার তো টাইপের। ওকে ফাইন, গট ইট। ডিসকার্সিভ মানে, ভালো করে শোনা, ডিসকার্সিভ মানে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে যেতে পারে ফর দ্য সেক অফ এক্সপ্লেনেশন। একটা প্যাসেজে একটা টপিকের উপর আলোচনা চলছে, আলোচনা হতে হতে আলোচনা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারে, অন্য একটা পয়েন্ট ঢুকে যেতে পারে, আবার ওই পয়েন্টে আসতে পারে, মানে এইরকম টাইপের একটা আলোচনা। তাহলে ইট টক্স অ্যাবাউট ডিফারেন্ট আর্গুমেন্টস, ডিফারেন্ট পয়েন্টস অফ ভিউ রিগার্ডিং আ টপিক, and you need to understand the entire passage to give the answer. Okay, this is called discursive.
লিটারারি মানে কি? সাহিত্যমূলক, কোনো সাহিত্যের কোনো ছোট গল্পের একটা পার্ট থাকতে পারে। ওকে, পোয়েম যদি থাকে, পোয়েমের মানে একটা কোনো কবিতা থাকতে পারে লেখকের, যেটা সিটেটেড রয়েছে। আপাতত এখানে পোয়েম নেই, দুটো আনসিন প্যাসেজ রয়েছে। যদি এখানে পোয়েম থাকে, একটা প্রোজ একটা পোয়েম, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। উই উইল টক অ্যাবাউট হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি গিভ আনসার্স ইন আ পোয়েম। পোয়েম যখন কম্প্রিহেনশন হিসেবে থাকবে তখন কিভাবে করতে পারবে। একটা দুটো কোশ্চেন খুব ট্রিকি হয়, কঠিন হয়, বাদ বাকি অন্যগুলো কিন্তু খুব সহজ হয়, মানে তুমি পারবে। আর ন্যারেটিভ মানে কোনো কিছু ন্যারেট করছে, সামথিং ইনসিডেন্ট ইজ বিং ন্যারেটেড। এগুলো সব ওই রাইটিং স্কিলের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস এর এক্সাম্পল, মানে টাইপস এন্ড তার এক্সাম্পল আমি বলছি। ন্যারেটিভ রাইটিং কিরকম হয়? ওয়ান ইনসিডেন্ট ইজ বিং ন্যারেটেড বাই দ্য অথর, ধরো ইট হ্যাপেন্ড, দেন দে ওয়েন্ট দেয়ার, এটা ঘটলো, মানে একটা স্টেপ বাই স্টেপ একটা ন্যারেশন থাকবে। ন্যারেশন কাকে বলে? উক্তি, তাই তো? এই যে ন্যারেশন চেঞ্জ আমরা করি গ্রামারে, ইংলিশ গ্রামারে উক্তির পরিবর্তন। হি সেড, সে বললো আমি ভালো আছি, মানে ইন্ডিকেট করলে হবে হি সেড দ্যাট হি ওয়াজ ফাইন, পাস্ট টেন্সে চলে যাবে, সে ভালো ছিল, সে বলেছিল যে সে ভালো ছিল। কিন্তু তার বক্তব্যটাকে যদি কোট আনকোট করি, এটাকে আমরা বলি ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট, তাহলে হয়ে যাবে হি সেড কমা ইনভার্টেড কমার মধ্যে আই এম ফাইন, ফুল স্টপ, অ্যাসার্টিভ সেন্টেন্স, রাইট? সো দিস আর অল বেসিক পার্টস অফ ইংলিশ গ্রামার, যেটা ইংলিশ পেডাগগির ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। এখানে যে তোমার 30 নাম্বার থাকছে, সেখানে কিন্তু এই গ্রামার থেকে কোশ্চেন থাকবে। আমি আসছি যে দিস আর দ্য ইম্পর্টেন্ট পার্টস অফ ইংলিশ গ্রামার, সো দ্যাট you can understand how you can become confident, right? সায়েন্টিফিক মানে বিজ্ঞান নির্ভর, কোন সায়েন্টিফিক কোন একটা প্যাসেজ থাকবে, মানে সেখানে একটা বিজ্ঞান সংক্রান্ত জিনিস নিয়ে আলোচনা থাকবে। ওকে, তার উপরে কোশ্চেন্স থাকবে, তার উপরে কম্প্রিহেনশন এবং গ্রামার এন্ড ভোকাবুলারি। ভোকাবুলারি মানে শব্দ, তার অর্থ, তার বিপরীত শব্দ, পার্টস অফ স্পিচ, সিনোনিম, অ্যান্টোনিম, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ভোকাবুলারি। গ্রামার কি? একটা ওই প্যাসেজ থেকে তোমাকে একটা সেন্টেন্স তুলে বললো চেঞ্জ দ্য ভয়েস, ওই প্যাসেজ থেকে একটা সেন্টেন্স দিয়ে আন্ডারলাইন করে বললো হোয়াট পার্টস অফ স্পিচ ইজ ইউজড হিয়ার। সেটা বললো একটা টেক্সট লাইন আছে, হি ওয়েন্ট দেয়ার সাকসেসফুলি। এবার সাকসেসফুলিটাকে আন্ডারলাইন করে বললো আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ। তোমাকে তখন জানতে হবে সাকসেসফুলি অ্যাকচুয়ালি অ্যাডভার্ব। তাহলে নাউন জানতে হবে, প্রোনাউন জানতে হবে, অ্যাডজেক্টিভ জানতে হবে, অ্যাডভার্ব জানতে হবে, ভার্ব জানতে হবে, প্রিপোজিশন জানতে হবে, কনজাংশন, ইন্টারজেকশন, সব পার্টস অফ স্পিচ গুলো তোমাকে জানতে হবে। যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে এসছো তাদের পক্ষে জানাটা সহজ, কিন্তু বাদবাকি যারা রয়েছো তাদেরকে ওই ধরে ধরে প্রথম থেকে আমরা আবার শেখাবো, শিখতে হবে। যতটা শেখাবো ততটা শিখলেই কাজ হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্টেপ বাই স্টেপ আমরা যদি একটু একটু করে জানতে পারি যে এটা পার্টস অফ স্পিচ, নাউন মানে নাম বোঝাবে, প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে শব্দ ইউজ হবে, অ্যাডজেক্টিভ হচ্ছে দোষগুণ বোঝাবে নাউনের, অ্যাডভার্ব হচ্ছে মডিফাই করবে ভার্বকে, অ্যাডজেক্টিভকে অ্যাডভার্বকে, প্রিপোজিশন শব্দের আগে বসবে, বসে একটা সম্পর্ক স্থাপন করবে, টু, ইনটু, অ্যাট ইত্যাদি ইত্যাদি, ইন্টারজেকশন, কনজাংশন, অ্যান্ড, বাট, এই সমস্ত জিনিসগুলো আমরা একটু একটু করে শিখবো। যারা আবার বলছি ইংলিশ ব্যাকগ্রাউন্ড, যে ইংলিশ ব্যাকগ্রাউন্ড মানে ইংলিশ মিডিয়াম স্কুলের কথা বলছি না, যারা ইংলিশে গ্রাজুয়েট হয়েছে বা মাস্টার্স ডিগ্রি করেছো তাদের পক্ষে এই গ্রামার টামার গুলো বুঝতে পারা সহজ। কিন্তু দেয়ার উইল বি আদার ক্যান্ডিডেটস যারা এই পরীক্ষার জন্য এলিজিবল, যারা জিওগ্রাফি পড়েছে, যারা হিস্ট্রি পড়েছে, বেঙ্গলি পড়েছে বা অন্যান্য সাবজেক্ট পড়েছে, তাদেরকে তো ইংলিশ পরীক্ষাটা দিতে হবে। তার কারণ টেটের মধ্যে তো দিস ইজ আ কম্পালসারি পার্ট, ম্যাথ থাকবে, ইংলিশ থাকবে, এনভায়রনমেন্ট থাকবে, তাই তো, জিকে থাকবে। তাহলে তাকে সে কি করে ইংলিশ পরীক্ষাটা ভালো করে দেবে? তার জন্য আমরা স্টেপ বাই স্টেপ শেখাবো, তোমাকে ধরে ধরে শিখতে হবে। আমি শুধু তোমাকে উপায়গুলো দেখাচ্ছি, দিজ আর দ্য এরিয়াজ ইউ হ্যাভ টু বি ড্যাম কনফিডেন্ট বিফোর গোয়িং টু টেক ইউর এক্সাম। পরীক্ষা নিতে যাওয়ার আগে তোমাকে কিন্তু এই জিনিসগুলো জেনে যেতে হবে। আজকে বলো না ইংলিশে গ্রাজুয়েট নয় এরকম একটা ক্যান্ডিডেট, সে উপরে উপরে শুধু মানে বই দেখে কয়েকটা প্রশ্ন পড়ে যাচ্ছে, এটা কি ওটা কি, পেডাগগির কিছু প্রশ্ন করলেই তো সে শিখলো না। সে পরীক্ষা দিতে গেলে যতটা কনফিডেন্স নিয়ে থাকবে, তুমি যদি থরলি প্রিপারেশন নিয়ে যাও, ইউ উইল বি মোর কনফিডেন্ট। না, এটা একদম লজিক্যাল একটা ব্যাপার। তাহলে তোমাকে প্রিপারেশন নিতে হবে। এক মিনিট বাবা, ক্লোজ দ্য ডোর প্লিজ, ক্লোজ দ্য ডোর দিস ওয়ান। সো এটা তোমাকে বুঝতে হবে যে প্রিপারেশন ছাড়া কোনো গতি নেই। এবার প্রিপারেশন নিতে গেলে তার
যে যেভাবে তোমরা প্রিপারেশন নেবে তারই আজকে ডেমো ক্লাস। ওকে, আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, হয়ে গেল এটা। আর পেডাগোগিক পার্টে থাকছে 15 নাম্বার। ওকে, এবার এই পেডাগোগির পার্টের মধ্যে কি কি থাকছে? লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, দাঁড়াও এক মিনিট। হ্যাঁ, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। এই লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশনটা কি? আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ লার্নিং, আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ অ্যাকুইজিশন। অ্যাকুইজিশনটা হচ্ছে ন্যাচারাল অ্যাটমসফিয়ারে হচ্ছে, লার্নিংটা হচ্ছে একটা কনস্ট্রাকটিভ, একটা কনসাস এফোর্ট দিয়ে যখন আমি কোনো কিছু শিখছি, দ্যাট ইজ কল লার্নিং। তাহলে অ্যাকুইজিশন লার্নিং এর পার্থক্য কি? কিভাবে একটা বাচ্চার মধ্যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হচ্ছে তার কিছু থিওরি রয়েছে, এইগুলো হচ্ছে লার্নিং অ্যাকুইজিশনের পার্ট। আবারও বলছি, যারা টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছো প্রাইমারি, তাদের এই জিনিসগুলো সবটাই জানা। আমরা সেই কনসেপ্টগুলোকে একটু একটু করে আবার নতুন করে জানবো, তার সাথে আমরা অনেক অনেক কোশ্চেন প্র্যাকটিস করব, গ্রামার প্র্যাকটিস করব, কম্প্রিহেনশন প্র্যাকটিস করব, যাতে আমরা ইংলিশ পার্টটার জন্য কনফিডেন্ট হতে পারি। 30 নাম্বার স্যার যদি ইংলিশ থাকে, 25 নাম্বার পাওয়া এখান থেকে কোনো ব্যাপার নয়। তুমি যদি একটু ভালো করে একটু মন দিয়ে যদি ক্লাস করো, তাহলে আউট অফ 30 ইউ উইল ইজিলি স্কোর 25 অ্যান্ড অ্যাবাভ। হ্যাঁ বলো, কে কি বলছিল বলো। ইয়েস স্যার বলছিলাম যে প্রাইমারি টেট আর আপার প্রাইমারি টেটের সাবজেক্ট কি একই? ইংলিশটা তো রয়েছে, অন্য পার্টগুলো একটু দেখে নিও। ইংলিশের যে কম্প্রিহেনশন এন্ড পেডাগজি রয়েছে, তার সিলেবাসটা আপাত দৃষ্টিতে পুরোটা একই, কিছু এদিক ওদিক আছে, কিন্তু বেশিরভাগটাই একই। ঠিক আছে, এবার রয়েছে প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা এক মিনিট, এর পরে যাওয়ার আগে, বিফোর আই গেট অ্যাহেড উইথ আদার পয়েন্টস, এখানে যতজন আছো একটুখানি হাত তুলে আমাকে বলো, যারা আমাকে এখনো পর্যন্ত চেনো না, মানে আজকে প্রথম ডেমো ক্লাস করছো আমার, তারা একটু তোমাদের ওই হাতটা তোলো, ভার্চুয়াল হাত, মানে ক্লিক অন দ্যাট হ্যান্ড বাটন, যাতে আমি বুঝতে পারি। গার্গী, আরো অনেকে আছো, শিল্পা, তরুণ, সোমা, দেবাংশু, সাবিনা, সুস্মিতা, ওকে ফাইন, আরো আসছে আরো আসছে। ঠিক আছে, মোটামুটি অনেকেই আছো যারা প্রথমবার ক্লাস করছো। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে তোমাদের জন্য আমি আরেকটু ভালো করে বোঝাবার চেষ্টা করছি, যাতে কোনো রকমের কোনো অসুবিধা না হয়। প্রিন্সিপালস মানে হচ্ছে নীতি। আবার বলছি, প্রিন্সিপালস মানে হচ্ছে নীতি। দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে প্রিন্সিপাল, PAL, আর একটা PLE। এটা হচ্ছে PRINCIPLE, প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে নীতি। তাহলে প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা ল্যাঙ্গুয়েজটা লাস্টটা হবে না, ল্যাঙ্গুয়েজ টিচিং। তাহলে ল্যাঙ্গুয়েজ টিচিং এর কিছু নীতি রয়েছে। তার ডেফিনেশন কি? ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারিস্টিক্স কি? ল্যাঙ্গুয়েজটা কি আরবিট্রারি? না, আরবিট্রারি নয়। আরবিট্রারি মানে যাকে বিভিন্ন রকম ভাবে ইন্টারপ্রেট করা যায়, যাকে বিভিন্ন রকম ভাবে ইন্টারপ্রেট করা যায়, ব্যাখ্যা করা যায়। আরবিট্রারি কি? হ্যাঁ অবশ্যই, ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা আরবিট্রারি। এটা কি আমাদের যে ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা যে কথা বলছি, এটা কি হিউম্যান মেড? ইয়েস, ইট ইজ হিউম্যান মেড, মানুষই তৈরি করেছে বিভিন্ন জায়গায়, সেই জন্য ল্যাঙ্গুয়েজটা আলাদা আলাদা। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ টিচিং এর লক্ষ্য কি বা গুরুত্ব কি? হোয়াট ইজ দ্য এম অ্যান্ড ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ টিচিং? কিছু মেথডস রয়েছে ল্যাঙ্গুয়েজ টিচিং এর। মেথডের মধ্যে কি কি? যেরকম গ্রামার ট্রান্সলেশন মেথড, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড, ডিরেক্ট মেথড, অডিও লিঙ্গুয়াল মেথড। কিছু স্ট্রাকচার রয়েছে, যেমন টোটাল ফিজিক্যাল রেসপন্স, আচ্ছা, যেমন সাইলেন্ট অ্যাপ্রোচ, সাজেস্টোপিডিয়া, বিভিন্ন রকমের অ্যাপ্রোচ রয়েছে। তাহলে এই অ্যাপ্রোচ আর মেথড, এদের মধ্যে পার্থক্য কি এবং এইগুলোকে কিভাবে আমরা আলোচনা করতে পারি? একটা তোমাকে কিরকম প্রশ্ন থাকবে জানো তো? ধরো একটা বলে দেওয়া হলো যে একটা টিচার একটা ক্লাসের মধ্যে এইরকম ভাবে একটা সাবজেক্ট বা ল্যাঙ্গুয়েজটাকে পড়াচ্ছে, তো হোয়াট টাইপ অফ মেথড হি অর শি ইজ ইউজিং ইন দ্য ক্লাসরুম? ক্লাসের মধ্যে সে কি রকমের মেথড, কি ধরনের মেথড ইউজ করছে, তোমাকে বলতে হবে।
ডিরেক্ট মেথড, ধরো বললো যে ল্যাঙ্গুয়েজ টিচার ক্লাসের মধ্যে মাতৃভাষার প্রয়োগ করছে না, the language teacher is not using mother tongue in classroom. What type of method he or she is using to teach English language? দিয়ে দেওয়া হলো গ্রামার ট্রান্সলেশন মেথড, অডিওলিঙ্গুয়াল মেথড, ডিরেক্ট মেথড, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড, কোনটা হবে বলো তো? এখানে যারা যারা আছো বলতে পারো কিনা দেখি। ডিরেক্ট মেথড হবে তো? ডিরেক্ট হবে। ডিরেক্ট মেথড, হ্যাঁ ভেরি গুড। অনেকে হয়তো আছো যারা জানো না, তাদেরকে জানতে হবে। তাহলে এই যে প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিংটা দেখলে এখানে কিন্তু এই জিনিসগুলো থাকবে। এবার লিসনিং অ্যান্ড স্পিকিং এর মধ্যে তার রোল কি, যেমন এটা ফাংশন অফ ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকছে, লিসনিং, স্পিকিং স্কিল, এবারে কি লক্ষ্য, এইমস কি, এগুলো এর মধ্যে থাকছে। রোল অফ গ্রামার, এবার গ্রামারে এলেই দেখতে পাবে যে এখানে আগে আবার ওই ইংলিশ গ্রামার পড়ানোর কি দরকার, টিচিং গ্রামার পড়াবো, তার মেথড কি কি, রাইটিং স্কিলে গ্রামারের গুরুত্ব কি, গ্রামার পড়াবার যে যেটা মেন দুটো স্ট্রাকচার সেটা হচ্ছে একটা ইন্ডাকটিভ, একটা ডিডাকটিভ। হোয়াট ইজ ইন্ডাকটিভ ওয়ে অফ টিচিং ইংলিশ গ্রামার, হোয়াট ইজ ডিডাকটিভ ওয়ে অফ টিচিং ইংলিশ গ্রামার। যখন তুমি ডেমনস্ট্রেশন দিতে যাবে তখন কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে যে বলতো তুমি যে উপায়ে পড়ালে, এখানে যে মেথডটা অবলম্বন করে পড়ালে, সেটা অ্যাকচুয়ালি কি ধরনের মেথড গ্রামার পড়ানোর, ইন্ডাকটিভ না ডিডাকটিভ। তোমাকে জানতে হবে হোয়াট ইজ ইন্ডাকটিভ, হোয়াট ইজ ডিডাকটিভ। এবার এই পড়াতে গেলে, বিশেষ করে ল্যাঙ্গুয়েজটা যখন আমি ক্লাসে পড়াতে যাব, সেখানে কারণ ল্যাঙ্গুয়েজ একটা ক্লাসরুম তো একটা ডাইভার্স ক্লাসরুম। ডাইভার্স কেন না, এখানে অনেক রকমের বাচ্চা থাকে, কেউ স্লো লার্নার, কেউ কুইক লার্নার, আবার কেউ স্লো লার্নার, কেউ কুইক লার্নার, কারো মেধা মানে আইকিউ অনেক বেশি, কারো কম, বিভিন্ন রকমের বাচ্চারা থাকে। কালচার আলাদা তাদের বাড়িতে, তার বাড়িতে যেভাবে সে অ্যাটমসফিয়ার পায়, অ্যাকুইজিশনের যে অ্যাটমসফিয়ার পায়, সেটা কারো বাড়িতে স্ট্রং অ্যাকুইজিশন রিচ এনভায়রনমেন্ট রয়েছে, কারো বাড়িতে, বা কারো বাড়িতে নেই, সে শুধুমাত্র ক্লাসরুমটাই পায়। তাহলে তার আউটপুট আলাদা হয়ে যাবে, তাই তো? তাহলে একটা ক্লাসরুমটা তখনই ডাইভার্স হয়ে যাবে যখন সেখানে বিভিন্ন মেধার মানে কগনিটিভ লেভেলটা নিশ্চয় অনেকে জানা, বিভিন্ন কগনিটিভ লেভেলের বাচ্চারা যখন ওই ক্লাসরুমে থাকবে, দ্যাট ইজ কল্ড আ ডাইভার্স ক্লাসরুম। তুমি কখনোই কোনো বাচ্চাকে বলতে পারবে না বা ভাবতে পারবে না ইউ আর নট ফিট ফর দিস টিচিং লার্নিং প্রসেস, তুমি এই শিক্ষণ পদ্ধতির জন্য উপযুক্ত নও, এটা তুমি ভাবতেই পারবে না। তুমি যদি ভাবো যে একে দিয়ে হবে না, দেন ইউ আর নট এলিজিবল টু বিকাম আ টিচার। টিচার হওয়ার যোগ্যতা তোমার থাকবে না। তুমি যে মুহূর্তে ভাববে এই 5টা ছেলের সাথে একটা ছেলে বেমানান, তোমার কাজ ওই বেমানানটাকে মানানসই করে নেওয়ার জন্য কিভাবে তুমি তাকে হেল্প করবে। আমি এটা ক্লাসরুমে সবসময় বলি, জানো তো, যখন এই পেডাগগির কোশ্চেন থাকবে পরীক্ষায়, তোমাকে তো বিভিন্ন কেস স্টাডিজের প্রশ্ন দেবে, এইটা হলে তুমি কি করবে, হোয়াট উইল ইউ ডু অ্যাজ এ টিচার, দিস হ্যাপেন্স ইন দ্য ক্লাসরুম, হোয়াট উইল ইউ ডু ইন দ্য ক্লাসরুম। আমরা সাধারণত যেগুলো ভাবি যে এইটা করা, আমরা এটা করি বা এটা করব ইত্যাদি ইত্যাদি, সাধারণভাবে আমার অভিজ্ঞতা থেকে, আমার যেভাবে আমি বড় হয়েছি, সেখানে ক্লাসরুমে যা যা করতেন স্যার ম্যাডামরা, 90% আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, 90% অফ দ্য ট্র্যাডিশনাল বিহেভিয়ার অফ টিচার্স ইন আওয়ার স্কুল, যেভাবে আমরা বড় হয়েছি, সেগুলো সব কাটা। তুমি একটা প্রশ্ন করে, একটা স্টুডেন্ট তোমাকে একটা টিচারকে প্রশ্ন করেছে, টিচার সেই প্রশ্নের উত্তর জানে না, অ্যাজ আ টিচার হোয়াট উইল ইউ ডু, এটা প্রশ্ন, সেখানে লেখা আছে, তুমি বাচ্চাটাকে বসিয়ে দেবে, তাকে তিরস্কার করবে, রিভিউ করবে, বকবে, ইউ উইল স্টার্ট স্কোল্ডিং দ্য স্টুডেন্ট, আর দেওয়া রয়েছে যে তুমি অ্যাকনোলেজ করবে ওই উত্তর তোমার জানা নেই, তুমি পরে তাকে জেনে তার সাথে তুমি কথা বলে তার কোয়ারিটাকে মিটিয়ে দেবে। এবার তুমি বলো, ক্লাসে কতজন টিচার তোমরা পেয়েছো সারা জীবনে যারা প্রথম দুটো করে না? কি আনমিউট করে বলো, করে কি করে না? একটা প্রশ্ন যদি কেউ করে ফেলে, তার উত্তর, ধরো তুমি এখন আমাকে একটা প্রশ্ন করলে, আমি জানি না,
আমি কি বলবো? ডেমো ক্লাসে মন দাও, আমি যেটা করাচ্ছি সেটাতেই মন দাও, তুমি প্রশ্ন করছো এখন আমাকে। এটা যদি আমি বলি, তাহলে অ্যাজ এ টিচার আই ডোন্ট হ্যাভ দ্যাট এলিজিবিলিটি টু কাম ইন ফ্রন্ট অফ ইউ। কি তাই তো? হ্যাঁ কিনা বলো? আনমিউট করে কথা বলো, একটু গল্প করো, ডেমো ক্লাসে গল্প করো। আর প্রচন্ড হ্যাঁ? মারের ভয় দেখো তো, মারার। মারের ভয় দেখা তো দেখো, অনেক আমি কিন্তু ওই রকমের টিচারকে চিনি না। অনেক রকমের শাস্তি ছিল আমাদের। অনেক হ্যাঁ, রকম আমি তো ওই টিচারকে চিনি না, আমি তোমার স্কুলকেও চিনি না, ওই টিচারকেও চিনি না, তাই তো? কিন্তু দেখো, এটা শুধু একটা উদাহরণ দিলাম, কিন্তু বেশিরভাগ পেডাগগির কোশ্চেন যা যা থাকবে, সেই পেডাগগির কোশ্চেন্সে যেটা আমরা করে এসেছি এতদিন, সেগুলো সব কাটা। এখানে আমার পুরনো স্টুডেন্ট যারা আছে তারা বলতে পারবে, আমরা মানে আমি এরকম বলে বলে দেখাতাম, দেখো এটা আমরা করি, এটা হবে না, এটা আমরা করি, এটা হবে না, এইটা করি না, এইটা হবে উত্তর। কি তাই তো? অমৃতা হাত তুলেছে, অমৃতা, তাই তো? হ্যাঁ স্যার। এটাই হচ্ছে, এর জন্যই পেডাগগি দরকার। একটা কথা বলছি, রেগে যেও না, মানে মানে বাইরে কোথাও বলারও দরকার নেই, যদিও রেকর্ড হচ্ছে। মানে একটা রুল আসছে জানো তো, যে সব প্রাইমারি আপার টিচারদের টেট কোয়ালিফাই করতে হবে, একটা এরকম শুনতে পেয়েছো? তোমরা শুনেছো? মানে হ্যাভ ইউ হার্ড অফ দিস? হ্যাঁ হ্যাঁ, স্যার, এরকম স্যার। বলো তো কেন এই টিচারদের এত ভয়? কেন টেট পরীক্ষা দেবে না? তারা তো প্রাইমারি বাচ্চাদেরকেই পড়ায়, যেভাবে পড়ায় সেই প্রশ্ন তো থাকবে, তবু কেন দিতে এত ভয়? কারণ তারা যেভাবে পড়িয়ে আসছে, টেট কোয়ালিফাই করার জন্য আবার নতুন করে পুরো উল্টো জিনিস পড়তে হবে, এতেই এত ভয়। বাদ বাকি জিনিসগুলো সব তো পরে, মানে আমি কেন দেব, আমি কেন নিজের যোগ্যতা প্রমাণ করব, এসব ইত্যাদিতে অনেক প্রশ্ন থাকবে। কিন্তু সে যদি টেট কোয়ালিফাই করতে চায় এখন 5 বছর 10 বছর পড়ানোর পর, তাকে আবার নতুন করে ওই টিচার হওয়ার যোগ্যতা ভেতরে ভেতরে তার সাইকোলজিতে ডেভেলপ করতে হবে। দ্যাট ইজ নট সো ইজি। তুমি কুকুর রাস্তায় দেখলেই ঢিল ছোড়ো, রাস্তায় মারো। এবার যদি তোমাকে একটা বলা হয় যে হাউ টু ট্রিট স্ট্রিট ডগস ইন আ বেটার ওয়ে, তার জন্য এসে কোর্স করি, তুমি পারবে না, তোমার ব্রেন মানে ভেঙে খান খান হয়ে যাবে। এত সহজ নয়। সাইকোলজি একবার নেগেটিভ হয়ে গেলে তাকে পজিটিভ করা, ইটস ভেরি ডিফিকাল্ট টাস্ক। এনিওয়ে, চলো ফিরে আসি আমাদের পরের পাঠে। সো এটা হচ্ছে চ্যালেঞ্জ অফ টিচিং ল্যাঙ্গুয়েজ, যে ডাইভার্স ক্লাসরুম, সেখানে কি কি চ্যালেঞ্জ মেনলি থাকে, বিভিন্ন ডিসঅর্ডারের মধ্যে দিয়ে স্টুডেন্টরা যায়, তাকে কি করে হ্যান্ডেল করবে, তাকে কিভাবে সামলাবে, ইত্যাদি ইত্যাদি। এরপরে আসছে ল্যাঙ্গুয়েজ স্কিল। ল্যাঙ্গুয়েজ স্কিল মানে কি? LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। এর মধ্যে কোনটা অ্যাক্টিভ, এর মধ্যে কোনটা প্যাসিভ, এই সমস্ত জিনিস তোমাকে জানতে হবে। লিসেনিং স্কিলের সাব স্কিল কোনটা, স্পিকিং স্কিলের সাব স্কিল কোনটা, রিডিং স্কিলের সাব স্কিল কোনটা, রাইটিং এর সাব স্কিল কোনটা। এখানে অনেক কিছু থাকবে, এখানে স্ক্যানিং থাকবে, স্কিমিং থাকবে, এখানে প্রেডিকশন থাকবে, এখানে বিভিন্ন রকমের সাব স্কিল গুলো থাকবে। অজানা একটা শব্দ তুমি পেয়েছো, এটা পড়তে পড়তে কিভাবে গেস করে ওই শব্দের মানেটাকে তুমি বুঝে এগিয়ে যাবে, যেটা তোমাদের কম্প্রিহেনশনে কিন্তু লাগবে। যখন তুমি কম্প্রিহেনশন প্যাসেজ পড়বে না, সেই প্যাসেজ পড়তে কিন্তু তুমি সব শব্দের মানে জানবে, এটা সম্ভব। ইজ ইট পসিবল? দ্য আনসার ইজ নো, ইটস নট পসিবল। তাহলে আমি ওখান থেকে কি করে একটা শব্দের মানেটাকে রিলেট করে আমি এগিয়ে যেতে পারবো? আমি যদি একটা ইংলিশ নিউজ পেপার খুলে এখন পড়তে বসে, এটা কি সম্ভব আমি ওই প্যাসেজের মধ্যে যত শব্দ আছে সব আমি জানবো? জানা উচিত না, মানে জানলে আমার আমি তো মনে করি এটা অপরাধ, সবটা জেনে ফেলা। সব জেনে ফেললে আমি শিখবো কবে? আমি তো সব জানতে হয়ে গেলাম, শিখবো কবে? তাহলে কিছু তো না জানতে হবে। কিন্তু আমি যদি প্যাসেজটা পড়ি, আমি কি প্যাসেজটার মানে বুঝতে পারবো না যে কি বলতে যাচ্ছে এখানে? বুঝতে পারবো তো? এটাই হচ্ছে প্রেডিকশন স্কিল। এই প্রেডিকশন স্কিলটা, প্রেডিক্ট করা মানে কি? অনুমান করার স্কিল। এই প্রেডিকশন স্কিলটা আয়ত্ত করতে হবে। বলো। স্যার বলছিলাম, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এদের সাব স্কিল গুলো কোনগুলো একটু বলে দেবেন? আমি তো মনে পড়ছে না। এই প্রশ্নটা কে করলো একটু বলো তো? এটা আমি ফাতেমা বললাম। আমি দেখতে পাচ্ছি না, আমি নামটা দেখতে যাচ্ছি। কে কে করলে এখানে? যা, কোথায় চলে গেল? আমি ফাতেমা বলছি স্যার। ফাতেমা, হ্যাঁ ঠিকই ধরেছি। ফাতেমা একটু স্লো অনেকদিন যাবে, ধরে ক্লাস করিনি স্যার। হ্যাঁ ঠিক আছে। ডেমো ক্লাসে কত ডিপে যাওয়া দরকার নেই, আমি বুঝিয়ে বলছি। লিসেনিং মানে কি? শোনা তো? লিসেনিং মানে কি? শোনা তো? শুনতে শুনতে ওই যে দেখো
ওই যে আপ টপ ডাউন, তারপরে ওই আপওয়ার্ড, টপ ডাউন, বটম টপ, এই যে জিনিসগুলো থাকে এগুলো সব, হ্যাঁ এগুলো সব হচ্ছে লিসেনিং এর সাব স্কিল। মানে ওই তুমি বলতে গিয়ে যে তুমি যে মুহূর্তে কোশ্চেনটা করলে আমার ব্রেনের মধ্যে কিন্তু প্রসেস করে আমি কিন্তু ধরেই নিয়েছিলাম যেটা ফাতিমা করেছে, ওই জন্য আমি এখানে কনফার্ম করলাম। কিভাবে কনফার্ম করলাম? তার মানে আমার স্কিল দিয়ে আমি বুঝতে পারলাম যে এই কোশ্চেনটা কে করতে পারে, কারণ আমার পুরো অভিজ্ঞতা থেকে কাজে লাগিয়ে আমি এই লিসেনিংটাকে অ্যাপ্লাই করলাম। এইটা হচ্ছে লিসেনিং স্কিলের সাব স্কিল। হয়েছে সব ডেমোতে, লাইভ ডেমো দিচ্ছি আমি পুরো। স্পিকিং স্কিল, স্পিকিং মানে কথা বলা। এবার একটা হঠাৎ করে এমন সিচুয়েশন তৈরি হয়ে গেল, আমি কিভাবে সেটাকে ম্যানেজ করব, ম্যানেজ করার স্কিল, মানে কোন জায়গায় কোন কথাটা বলবো তার যে দক্ষতা, দ্যাট ইজ কল্ড স্পিকিং স্কিলের সাব স্কিল। রিডিং স্কিল, পড়া, পড়তে বসে আমি মানে যখন প্যাসেজ পড়ছি, পড়তে পড়তে একটা শব্দের নতুন আমি মানে বের করলাম, নতুন মানে বের করতে চাচ্ছি কিন্তু পারছি না, সেটাকে আমি গেস করে আমি যে স্কিলটা অ্যাপ্লাই করছি, অনুমান করছি, সেটা হচ্ছে রিডিং এর সাব স্কিল। স্ক্যানিং স্কিমিং, রিডিং এর সাব স্কিল। স্ক্যানিং স্কিমিং পরে বলবো, হোয়াট ইজ স্ক্যানিং, হোয়াট ইজ স্কিমিং। রাইটিং, লিখতে বসেছি, আমি একটা ওয়ার্ড পাচ্ছি না কিন্তু সেটাকে ঘুরিয়ে আমি কিভাবে লিখছি, দ্যাট ইজ সাব স্কিল অফ রাইটিং স্কিল। এইরকম এই লিসেনিং স্কিলের, লিসেনিং নয় ল্যাঙ্গুয়েজ স্কিলের কিছু সাব স্কিলস রয়েছে, সেগুলো আমরা শিখবো। তার সাথে আর কি শিখবো এখানে, কোনটা অ্যাক্টিভ স্কিল, কোনটা প্যাসিভ স্কিল, সেগুলো আমরা জানবো। ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্যে কোনটা অ্যাক্টিভ স্কিল, কোনটা প্যাসিভ স্কিল, তার সাব স্কিল ইত্যাদি ইত্যাদি কিছু এক্সট্রা টাস্ক থাকে। ধরো স্পিকিং ইমপ্রুভমেন্ট করাচ্ছ, সো হোয়াট উইল বি ইয়োর টাস্ক ইন দ্য ক্লাসরুম, সেটা হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রে তার টাস্ক। এরপরে ইভালুয়েশন, ইভালুয়েশন এর মধ্যে দেখো তার মিনিং কি, ডেফিনিশন কি। স্যার বলছি কি আপার প্রাইমারির কি কাট অফ থাকে নাকি 90 পেলে টেট পাসের মতো থাকে? 90 পেলেই তুমি টেট কোয়ালিফাইড, কিন্তু ওই টেট ওয়েটেজ, একাডেমিক স্কোর, তারপরে আরো ইন্টারভিউ, যা যা কিছু রয়েছে সেইগুলো নিয়ে তোমার তোমার র্যাঙ্ক সাজানো হবে। 25 মার্কসের যে সাবজেক্টের এক্সামটা হবে সেটাতে কি সাবজেক্টের গ্রামার ট্রামার সব থাকবে? তোমার যদি ইংলিশ যদি ব্যাকগ্রাউন্ড হয় তাহলে সেখানে তো অবশ্যই গ্রামার টামার থাকবে এবং তার সিলেবাস ওরা পরে দিয়ে দেবে, তারা একটা পার্টিকুলার সিলেবাস। বেঙ্গলি, বেঙ্গলি থাকলে বেঙ্গলি পরীক্ষা হবে, সেখানে বাংলা গ্রামার থাকবে। টেটের মধ্যে পেডাগোগি মানে ইংলিশ, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিকে, ম্যাথামেটিক্স, বেঙ্গলি, এগুলো কম্পালসরি টেটের জন্য। টেট কোয়ালিফাই করলে ধরো তুমি 100 পেলে, তাহলে ওই 40-এর মধ্যে ওয়েটেজ হিসেব করে তোমার একটা টেটের ওয়েটেজ তুমি পেলে। তারপরে তুমি সাবজেক্ট পরীক্ষা দিলে সেখানে 25-এর মধ্যে কত পেলে, তারপরে তোমার একাডেমিক স্কোর মিলে কত নাম্বার হচ্ছে, ইন্টারভিউ কত পেলে, ডেমনস্ট্রেশনে কত পেলে, অভিজ্ঞতা থাকলে কত পেলে, সবটা যোগ করে তখন তোমার র্যাঙ্কিংটা হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার ইভালুয়েশন যেটা বলছিলাম, ইভালুয়েশনটা কি? ইভালুয়েশন মানে হচ্ছে পরীক্ষা। এই যে এত কিছু করলে, আচ্ছা আমাকে বলো তো, তুমি কখন নিজেকে ফিল করবে যে ইউ আর আ সাকসেসফুল টিচার ইন আ ক্লাসরুম? তোমাকে ক্লাসের মধ্যে, ধরো ক্লাস 8-এর ইংলিশ পড়াবার জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি কখন ফিল করবে যে ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য কারিকুলাম অফ ইংলিশ উইথ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 8? বলো। যখন কোন স্টুডেন্ট তার কাম্য শিক্ষার সামর্থ্য অর্জন করে ফেলবে তখন বোঝা যাবে ইভালুয়েশনের মাধ্যমে, যদিও ইভালুয়েশনের মাধ্যমে যখন আমরা বুঝতে পারবো যে কোন একটা শিশু যখন তার কাম্য শিখন সামর্থ্য অর্জন করবে তখনই আমি একজন সাকসেসফুল টিচার। কাম্য শিখন সামর্থ্য একটু ব্যাখ্যা করে বলো। মানে তার সেই শ্রেণীতে যেটুকু শেখার দরকার সেই শিখনটা তার সবটুকু হয়েছে কিনা। How will I understand what is necessary for that child to learn? কতটা শেখা দরকার কিভাবে বুঝবো? স্যার একটা শিশুর বয়স উপযোগী শ্রেণীতে তো ভর্তি করা হবেই, আবার সেই শ্রেণীতে তার বয়স উপযোগী যে শিক্ষাটা দরকার সেই বিষয়বস্তুটা তার কে ঠিক করবে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ব্রেনস্টর্মিং। হ্যাঁ, যে কথা বলছে আমার সাথে ভালো করে ফিল করে, এটাকে ব্রেনস্টর্মিং বলা হয়। আমি একটু একটু করে তোমার ব্রেনটাকে একটু ঘাঁটাচ্ছি কিছু জিনিস বের করার জন্য। হ্যাঁ, তুমি বলতে থাকো। কে ঠিক করবে কি শেখা দরকার?
স্যার তার পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি এটা স্থির করে দেবে যে একটা শিশুর যে শ্রেণীতে পড়ছে সেই শ্রেণীতে তার কতটুকু শেখা প্রয়োজন। পাঠ্যক্রম আর পাঠ্যসূচি থেকে কিভাবে তুমি বুঝবে একটা বাচ্চার কি শেখা উচিত? ওখানে স্যার টপিকস থাকবে, ওখানে টপিকস থাকবে, পাঠ্যক্রমে তো টপিকস থাকবে বিভিন্ন রকমের, এই টেক্সট থাকবে, ওই টেক্সট থাকবে, এই গ্রামার থাকবে, কিন্তু কি শিখবে বাচ্চা সেটা তুমি কি করে বুঝবে? টিচার্স গাইডলাইন থাকে না, ওখানে ইনক্লুড করা থাকে। স্টুডেন্টের হ্যাঁ স্যার, পূর্ব অভিজ্ঞতা কতটা যে জানে কথা সেটা বলছিল সেই বলবে, এখন অন্য কেউ না, তবে অন্যরা শুনবে। যে কথা বলছিল সেই একমাত্র বলবে, পাশ থেকে কোনো কমেন্ট আসবে না। এটা আমি একটা পয়েন্ট ক্লারিফাই করার জন্য আমি একটু ডিপে যাচ্ছি একটু একটু করে, যেটা অন্যদেরও কাজে লাগবে। মন দিয়ে শোনো, যে কথা বলছিল সেই বলবে শুধু। হ্যাঁ বলো। যে কোনো শিক্ষার্থীকে যেটা শেখানোর দরকার সেটা যে গাইডলাইনে দেওয়া থাকে সেই গাইডলাইন অনুসারে সেই বয়স মেনে এবং সেই শ্রেণীতে যা কিছু শেখার দরকার সেটুকু শেখার জন্যই তাকে আচ্ছা। তৈরি করতে হবে। গাইডলাইন্স কোথায় থাকে? আলাদা করে গাইডলাইন্স তোমাকে সরকার দেবে? বইয়ের মধ্যে আমরা তো প্রাইমারি যে বইগুলো দেখেছি সেই বইয়ের পিছনের দিকেই দেওয়া থাকে যে একজন স্টুডেন্টকে কি কি শেখাতে হবে। ভেরি গুড। এবার আমি একটু সহজ করে দিই, যে তুমি এত আলোচনা করলে একটাই উত্তর হবে এর, যার পরে এত কোশ্চেন আসবে না। ইন্টারভিউয়ে একটু এদিক ওদিক উত্তর দিলে তোমাকে যখনই এভাবে ঘাঁটতে শুরু করবে তুমি নিজে আরো ঘেঁটে ফেলবে। তাহলে কি উত্তর হবে? যে প্রত্যেকটা টেক্সট বা প্রত্যেকটা চ্যাপ্টারের আগে ওই চ্যাপ্টারের অবজেক্টিভস থাকে, তাই তো? হ্যাঁ স্যার। কোর্স অবজেক্টিভ যাকে বলে আমরা সিও বলি, সিও। প্রোগ্রাম অবজেক্টিভ কি? পুরো প্রোগ্রামটার একটা অবজেক্টিভ থাকে, আবার তার ভেতরে যতগুলো কোর্সেস থাকবে, মানে চ্যাপ্টার থাকবে, তার এক একটা করে অবজেক্টিভ থাকে, 3টে 4টে। মানে ফ্রম দিস চ্যাপ্টার স্টুডেন্টস উইল বি এবল টু, ওই যে ওখানে ব্লুমস ট্যাক্সোনমি, আন্ডারস্ট্যান্ড, রিমেম্বার, রিক্রিয়েট, হ্যাঁ, ইভালুয়েট, ইত্যাদি ইত্যাদি। এবার ইভালুয়েশনটা কি? ইভালুয়েশনটা হচ্ছে ওই সাবজেক্টের, ওই কোর্সের অবজেক্টিভস গুলো মিট করা গেল কিনা, মানে যে অবজেক্টিভস গুলো নিয়ে মানে টিচার পড়াতে গিয়েছিল ওই ক্লাসরুমে, সেই অবজেক্টিভস গুলো পারলো, মানে ফুলফিল হলো কি হলো না, দ্যাট ইজ কল্ড সাকসেসফুল কমপ্লিশন অফ ইয়োর কারিকুলাম। বোঝাতে পেরেছি আমি? হ্যাঁ স্যার। ইভ্যালুয়েশনটার কাজই হচ্ছে টু চেক whether the objectives of the course have been successfully completed or not. ধরো একটা প্যাসেজের অবজেক্টিভ ছিল স্টুডেন্টস উইল বি এবল টু স্পিক ইন হিজ অর হার ওন ল্যাঙ্গুয়েজ, এটা অবজেক্টিভ ছিল একটা চ্যাপ্টারের। এবার তুমি যখন ভাইবা নিতে গেলে, গিয়ে দেখলে যে সে কথা বলতে পারছে না, এর মানে পড়ানোতে গলদ হয়ে গেছে, রয়ে গেছে। স্টুডেন্ট কম নাম্বার পায়, এটা হচ্ছে স্টুডেন্টের ব্যর্থতারা, ওই ডিরেক্ট ব্যর্থতা নয়, এটা ওই শিক্ষা শিখন পদ্ধতির একটা ব্যর্থতা। কিন্তু আমাদের স্ট্রাকচারে আমরা কি সেটা মানার জন্য কি প্রস্তুত রয়েছি? উত্তর হচ্ছে না, আমরা প্রস্তুত নেই। বিভিন্ন কগনিটিভ লেভেলের বাচ্চা থাকবে, তাহলে একটা বাচ্চা যখন পারফর্ম করতে পারলো না, সে পারফর্ম যাতে করতে পারে তার জন্য আমি এজ এ টিচার কি করেছি? উত্তর যে কিছুই করিনি, ঘন্টা করেছি। অথচ তার বড় বড় করে তার নাম্বার আমি 10-এর মধ্যে 2 দিয়ে দিলাম, দিয়ে লিখে দিলাম নিডস ইমপ্রুভমেন্ট। আরে ইমপ্রুভমেন্ট করবে কোথায়? ক্লাসে কেন আসে? ইমপ্রুভমেন্ট কোথায় করবে? আজকে ধরো, আজকে এই যত ক্লাস রয়েছে এখানে, যদি ওটা গুগল মিটের ক্লাস, আমি দেখতে পাচ্ছি না সবাইকে ঠিকঠাক ভাবে, কিন্তু আমার এই কথাগুলো প্রত্যেকের কানে যাতে পৌঁছায় তার জন্য আমি এই ব্যাখ্যাগুলো করছি, নাহলে তো আমি স্কিপ করে চলে যেতাম। আবার বলছি, দেখো, ইভালুয়েশনটা হচ্ছে তখনই সম্ভব, মানে চেক করার জন্য। যদি বলে ইভালুয়েট আমরা করবো কেন, প্রশ্ন করতে পারে তো, আমরা ইভালুয়েট করবো কেন বাচ্চাদেরকে? ইভালুয়েট না করলে তো আরো ভালো আনন্দ করে তো পড়তো। সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে, স্যার জাস্ট টু চেক whether the objectives of the curriculum or the courses have been met or not. বলে বাহ বাহ বাহ, ঠিক আছে, চমৎকার চমৎকার হয়েছে, ঠিক আছে। হ্যাঁ বলো সবাই, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, নাহলে আবার করবো। এইবার দেখো, টিচিং লার্নিং মেটেরিয়ালস, টিএলএম যাকে বলা হয়, টিচিং লার্নিং মেটেরিয়ালস। তার মধ্যে ওই কি কি রয়েছে, টাইপস অফ টিচিং, হ্যাঁ, টেক্সট বুক হচ্ছে সব থেকে পাওয়ারফুল টিএলএম। এখন এআই এর যুগ, তাই তো? এআই যতই আসুক বাবা,
টেক্সট বুক তোমাকে জানতে হবে। কেন জানতে হবে জানো? একটা এআই কে দিয়ে তুমি সার্চ করে একটা কন্টেন্ট বানালে, সেই কন্টেন্টটা ঠিক না ভুল এটা জাস্টিফাই করার জন্য ইউ হ্যাভ টু রিড টেক্সট বুক। টেক্সট বুকটা পড়া দরকার টু বিকাম, আবার বলছি, টু বিকাম এলিজিবল টু সার্চ ইন এআই। এআই এ সার্চ করার যোগ্যতা অর্জন করার জন্য টেক্সট বুকটা পড়া দরকার, জ্ঞানটা দরকার। তা নাহলে এআই এর একটা উত্তর ভুল উত্তর, হ্যাঁ, সে তো হয়েই যাবে। একটা গল্প বলছি শোনো। একটা কলেজে পরীক্ষা চলছে, সাবজেক্ট টিচার নেই, অন্য টিচার ডিউটি দিচ্ছে, ঠিক আছে, বোর্ডের পরীক্ষা, সাবজেক্ট টিচার পরীক্ষার ডিউটি দিচ্ছে না, অন্য টিচার দিচ্ছে। এবার প্রশ্ন এসছে, স্টুডেন্টরা পারছে না, স্যারকে জিজ্ঞেস করেছে, স্যারকে, অন্য সাবজেক্টের স্যারকে, স্যার একটু বলে দিন না প্লিজ, পারছি না, ফেল করে যাবো, ইত্যাদি ইত্যাদি। সেই স্যারের দয়া মায়া হয়েছে, কষ্ট হয়েছে, সে বাথরুমের দিকে গিয়ে প্রশ্নগুলো এআই এ সার্চ করে তার উত্তর স্টুডেন্টদেরকে বলেছে। স্টুডেন্টরাও খুশি, আর স্যার বলেছে, ওরে বাপরে বাপ, স্যারও খুশি, যাক আমি এআই, আমি দেখেছো মানে কত ইম্পর্টেন্ট একটা জিনিস, হ্যান্ডি টুল, এআই দিয়ে আমি উত্তরগুলো বের করে তো বললাম, ছেলেগুলো যাক পাস করে যাবে। পরীক্ষার রেজাল্ট বেরোলো, দেখা গেল 10টা প্রশ্নের উত্তর বলেছিল, 10টার মধ্যে 9টা ভুল, একটা ঠিক, ফেল, সব স্টুডেন্ট গুলো ফেল। কার লাভ হলো? স্টুডেন্ট গুলো তো নিজেরা করলে হয়তো ওখান থেকে পাস করতে পারতো, নিজেদের বুদ্ধি করে যদি দুটো আনসার করতো। তাহলে এআই এর রেজাল্টকে চ্যালেঞ্জ করার জন্য তোমার টেক্সট বুকটা পড়া দরকার, কারণ এআই প্রচুর ভুল উত্তর থাকে, মিলিয়ে নেবে আমার কথা যখন এআই দিয়ে কোনো কাজ করবে। এনিওয়ে, রেমেডিয়াল টিচিং কেন করব? রেমেডিয়াল টিচিং কাদের জন্য করব? সহজ করে বলে দিচ্ছি, রেমেডিয়াল টিচিং স্লো লার্নারদের জন্য করব। হ্যাঁ, স্লো লার্নার। কিভাবে বুঝবো তারা স্লো লার্নার? ডায়াগনস্টিক টেস্টিং এর মাধ্যমে করব, স্লো লার্নার আইডেন্টিফাই করব, তারপর রেমেডিয়াল টিচিং করব। তার স্ট্র্যাটেজি কি হবে? একই সাবজেক্ট টিচার কি পড়াতে যাবে রেমেডিয়াল টিচিং, না অন্য টিচার পড়াতে যাবে? দিস আর অল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স রিলেটেড টু রেমেডিয়াল টিচিং। ঠিক আছে, চলো, অনেক রাতের দিকে রাত হয়ে যাচ্ছে। ডেমো ক্লাসে ভেবেছিলাম একটা আনসিন প্যাসেজ করব, এই প্যাসেজটা, কিন্তু এটার দিকে আর যাচ্ছি না। তোমাদেরকে একটু পেডাগগির কোশ্চেন করে মোটামুটি দেখো, এই আনসিন প্যাসেজ আমরা কিভাবে পড়বো জানো তো? এই আনসিন প্যাসেজ ধরো এইটা, এই প্যাসেজটা কিভাবে মানে বলবো, দেখো কিভাবে আমরা শিখবো পড়াটা। দ্য রোড টু আ হ্যাপিয়ার ওয়ার্ল্ড, এখানে গ্যাপ, এখানে লাইন টানবো, than any known in the past, এখানে লাইন টানবো, lies open line before us if atavistic destructive passions can be kept in leash while the necessary adaptations are made. এখানে একটা দাঁড়িয়ে রাখবো, এখানে এভাবে ভেঙে নেবো, তাহলে কি হবে? পড়তে সুবিধা। ওই যে সাবজেক্ট অবজেক্ট ভার্ব অনুযায়ী যত রকমের ফ্রেজ থাকবে, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ওগুলোকে ধরে ধরে ভেঙে ভেঙে যদি আমি পড়ি, তাহলে আমার মানে বের করতে খুব সহজ হবে। এই লাইনটা এতটাই কঠিন লাইন, তুমি যদি নর্মালি পড়ো তুমি মানে উদ্ধার করতে পারবে না, করতেই পারবে না। আমি তোমরা যেভাবে এখন তোমাদের প্রিপারেশন চলছে, এই লাইনের মানে বের করতেই পারবে না যদি না তুমি ভেঙে ভেঙে নাও। আমি যদি শুধু বলি, the road to a happier world than any known in the past lies open before us if atavistic destructive passions can be kept in leash while the necessary adaptations are made, কি মানে? এবার যদি আমি ভেঙে ভেঙে পড়ি, the road to a happier world, আরো আনন্দের জগতের দিকের যে রাস্তা, মানে ভালো থাকার, সুখী থাকা, আনন্দে থাকার রাস্তা, than any known in the past, অতীতে যত রকমের আমরা জানি এরকম ভালো থাকা যায়, তার থেকে যদি আরো ভালো আমরা জীবন পেতে চাই, সেটা লাইজ ওপেন মানে একদম উন্মুক্ত হয়ে পড়ে আছে আমাদের সামনে, এই যে বিফোর আস, আমাদের সামনে, ইফ যদি অ্যাটাভিস্টিক ডিস্ট্রাকটিভ প্যাশনস, মানে একদম
কি বলবো, প্রাচীন ধ্বংসাত্মক যে চাওয়া পাওয়া, মানুষ তো প্রথম থেকে হিংসা হিংসা পছন্দ করে, খুন খারাপি এটা যুগ যুগ ধরে হয়ে আসছে, জানো তো। তো সেই যে পশু পাশবিক যে ডিস্ট্রাকটিভ প্যাশন ক্যান বি কেপ্ট, রাখা যায় ইন লিশ, কন্ট্রোলে যদি রাখতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, হোয়াইল যখন দ্য নেসেসারি প্রয়োজনীয় অ্যাডাপ্টেশনস, মানে জীবন থেকে জীবনে শিখে শিখে নতুন নতুন ভাবে যে আমরা অ্যাডাপ্ট করি, মানিয়ে নিতে পারি, আর মেড। তাহলে প্রাচীন ধ্বংসাত্মক যদি আমাদের ইচ্ছেগুলোকে আমরা বশে রাখতে পারি, কন্ট্রোলে রাখতে পারি, এবং তার সাথে সাথে যদি আমরা প্রয়োজনীয় অ্যাডাপ্টেশন বা মানিয়ে নেওয়ার ক্ষমতা অর্জন করতে পারি এই সমাজে বিভিন্ন টেকনোলজির মাধ্যমে, সায়েন্টিফিক ইনভেনশনের মাধ্যমে, তাহলে অতীতে যত রকমের রাস্তা আমাদের জানা তার থেকে ভালো থাকা রাস্তা আমাদের সামনে উন্মুক্ত হয়ে পড়ে আছে। এই লাইনটার এটাই মানে। তোমাকে আমি আগুন দিলাম, তুমি অ্যাডাপ্ট করলে নিজেকে আগুনের সাথে, যে তুমি একজনের খড়ের গাদায় আগুনটা লাগিয়ে দিয়ে চলে গেলে, আর দেখলি কেমন দিলাম, তাহলে তো হবে না। হিংসা দিয়ে তো কিছু করা যায় না। তাহলে আগুনের ব্যবহারটা আগুনের ব্যবহারে করতে হবে। নিজের ধ্বংসাত্মক, আমাদের প্রত্যেকের মধ্যে ওই ওই নেগেটিভ ভাবনাটা রয়েছে, আমরা তাকে কন্ট্রোল করে রাখতে পারি যতক্ষণ আমাদের ব্রেনটা কাজ করছে। অনেকের মধ্যে আছে আবার ওই ধ্বংসাত্মকটাই তাদের কাছে আনন্দের, তারা ওটাই করে বেড়ায়। এরকম প্রচুর উদাহরণ রয়েছে সাইকোলজি। একটা একটা পিঁপড়ে, কালো পিঁপড়ে তোমার চোখের সামনে যাচ্ছে, কিছু করলো না, তুমি তাকে টুস করে টোকা মেরে দিলে, সে গিয়ে একটা দেয়ালের মধ্যে ধাক্কা খেয়ে পটন তুলে ফেললো। করি তো আমরা। কেউ আচ্ছা তোমরা কেউ বলতে পারো না স্যার আমি এখনো জীবনে এরকম কোনো 2 নম্বরই কাজ করিনি? ওই দেখি হাত তুলে বলো দেখি কার কত ক্ষমতা। বলবে কেউ? হুম, বলো তো বাবা। এই যে অ্যাটাভিস্টিক ডিস্ট্রাকটিভ প্যাশন সবার মধ্যে রয়েছে, সবার মধ্যে। তাকে কন্ট্রোল করে রাখতে হবে, কন্ট্রোল করে রাখতে হবে, তো নাহলে হবে না। হ্যাঁ, বুঝতে পারছি। এটাও একটা আমাদের জীবনের জন্য কাজে লাগবে। তো যাই হোক, একটা কুকুর চুপচাপ শুয়ে বসে বসে আছে, পাশে যেতে যেতে পা দিয়ে টুস করে তার পায়ের মধ্যে মেরে দিয়ে চলে গেল, হবে? এগুলা কি না কি করে কেউ করবে না। কুকুরে করে না? তুমি তো জানো না। এই আমার বাহিনীর দল, এখানে যারা যারা আছো, বলো কুকুরকে ডিস্টার্ব করতে কেউ দেখেছো কিনা রাস্তাঘাটে? বলো, কেউ দেখি। কেউ দেখোনি? অনেক দেখা যায় দেখেছি স্যার। স্যার, হ্যাঁ, দেখেছি। আর আর কেউ দেখোনি? অন্যরা বলো। এই তো হাত তুলেছে, তাহলে ঠিক আছে। চলো তাহলে এইভাবে আমরা ভেঙে ভেঙে পড়বো, সেখানে কিছু ওয়ার্ডের মানে জানবো না, সেগুলোকে লিখে লিখে তার মানে লিখে লিখে আমরা যাব। বাড়িতে রিভাইজ করতে হবে, প্যাসেজ যত পড়িয়ে দেবো বাড়িতে মাঝে মাঝে খুলে খুলে প্র্যাকটিস করতে হবে। তবে তুমি ওয়ার্ডগুলো শিখতে পারবে, কোশ্চেনগুলো বুঝতে পারবে। একটা প্যাসেজ ভালো করে যদি বুঝতে না পারো, তার উত্তর তুমি দিতে পারবে না। ওই টুক্কা মেরে একটা প্রশ্ন পড়লাম, খোঁজ খোঁজ কোথায় আছে, খোঁজ না রে, হায় হায় হায়, টাইম চলে যাচ্ছে, মাথা চুলকাচ্ছে ভাবে যে এই তো পেয়েছি, এই তো আছে 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 আছে, হ্যাঁ কেপ্ট, ক্যান বি কেপ্ট, দিয়ে হয়তো বাক্যটা শুরুই আছে নাথিং দিয়ে বা নো দিয়ে, হবে ক্যান নট বি কেপ্ট, ওই ক্যান বি কেপ্ট দেখে ক্যান বি কেপ্টে দাগ দিয়ে দিলে। তাহলে মানে বুঝতে হবে, কোশ্চেনের মানে বুঝতে হবে, তবে তুমি আনসার করতে পারবে। ঠিক আছে, চলো এখানে আর সময় নষ্ট করছি না। স্যার স্কিমিং করতে হবে। স্কিমিং, হ্যাঁ স্কিমিং, আবার স্ক্যানিংও দরকার মাঝে মাঝে, কারণ দুটোই করতে পার্টিকুলার। হবে, হ্যাঁ, কম্প্রিহেনশন দুটোই করতে। These are all common questions of your TET preparation. আশা করি এগুলো তোমরা বলতে পারবে। দেখি একটু চট করে চেক করে নিই। আর যারা নতুন একদম আমাকে প্রথমবারের জন্য দেখছো বা এই কোশ্চেন আনসার জানো না, তারাও ট্রাই করতে পারো। যদি নাও করতে পারো কোনো সমস্যা কিছু নাই, আমাদের কাজ হবে এগুলো সব জেনে নেওয়া। স্টেট হুইচ ইজ ট্রু ইন কন্টেক্সট অফ লার্নিং, লার্নিং এর কন্টেক্সটে কোনটা সঠিক? লার্নিং ইজ কন্টিনিউয়াস, লার্নিং রেজাল্টস ইন ইনক্রিজ অফ নলেজ, সাবজেক্ট প্রফিসিয়েন্সি ইনক্রিজেস ডিউ টু লার্নিং। অল অফ দ্য অ্যাবাভ বলো। অল অফ দ্য অ্যাবাভ। All of them. বলো অল অফ দ্য অ্যাবাভ। তো সবার তো সবাই অল অফ দ্য অ্যাবাভ তো? না কেউ আছো যে না স্যার একটা তো হয় না? ফাইন,
Number 2, according to RT Act, Right to Education Act, a child should get free compulsory education, should not be subjected to physical punishment or mental harassment, should acquire knowledge in a child-friendly environment, all of the above. আরেকটা হবে এটা all of the above. অল অফ তাহলে দেখো, রাইট টু এডুকেশন অ্যাক্ট কি বলছে? ফ্রি এডুকেশন দিতে হবে, কাউকে পানিশমেন্ট দেওয়া যাবে না, চোখ রাঙালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কিন্তু কটা টিচার ভাই করে এগুলো? মার খায় না, মা শাস্তি দাও, তাকে তাকে কাজের শাস্তি দাও, কিন্তু এই রাইট টু এডুকেশন অ্যাক্টের মধ্যে কি মানে আমরা কি সত্যি থাকতে পেরেছি? তার জন্য এই ডিজিটাল ক্লাস করে দেওয়া ভালো, কেউ মারতে পারবে না, যা হবে দূর থেকে, যা হবে দূর থেকে, ওর ল্যাপটপ ফ্যাপটপ ভেঙে চলে যাবে টিচার, কিন্তু স্টুডেন্টের গায়ে আঁচ পড়বে না। এনিওয়ে, শুড অ্যাকোয়ার নলেজ ইন এ চাইল্ড ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, চাইল্ড ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে তার নলেজ গেইন করার সুযোগ দিতে হবে, তার সবগুলোই। ল্যাড, ল্যাড কে বলেছিল ল্যাড? নাম চমস্কি। হ্যাঁ, কেউ পিয়াজে বলে ফেললে নাকি? ক্রাসেন বলেছিলাম, ক্রাসেন হবে না। ক্রাসেনের কি ছিল? ক্রাসেনের ওটা কি ছিল? ল্যাঙ্গুয়েজ নাকি একটা ছিল, অ্যাকুইজিশন ইন লার্নিং, স্টিফেন ক্রাসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওই এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস বা সামথিং লাইক দ্যাট, ক্রাসেন। ইন লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ, নতুন ভাষা শেখার ক্ষেত্রে দ্য নলেজ অফ মাদার টাং ইজ অ্যান ইন্টারফিয়ারেন্স, বাধা, রাদার দেন ফ্যাসিলিটেটর, মানে মাদার টাং এর নলেজটা বাধার সৃষ্টি করে, তাকে সহযোগিতা না করে। দ্য নলেজ অফ মাদার টাং ইজ হেল্পফুল, সহযোগিতা করে। দ্য মাদার টাং শুড নট বি ইউজ অ্যাট অল বাই দ্য লার্নার্স, ব্যবহার করা উচিত নয়। কোনটা হবে? দুয়েরটা হবে। আমি আর একটা শর্টকাট বলে দিই সবার জন্য। যখন দুটো অপশন সেলফ কন্ট্রাডিক্টরি হবে, হ্যাঁ, মানে এ বলছে 2 এ 2 যোগ করলে 4 হয়, ও বলছে আরেকটা হয় না যে 2 এ 2 যোগ করলে 5 হয়, তখন সেই দুটোর একটাও হবে না, বা একই রিলেটেড, সরি ভুল বললাম। ধরো 2 এ 2 যোগ করলে 4 হয়, আর একটা এমন ভাবে দেখালো যেটা একই মানে দাঁড়াচ্ছে, তাহলে তোমাকে একটা চয়েস তুমি নিতে পারবে না। যদি এখানে 1 নম্বরেরটা যদি নিতাম যেটা বাধার সৃষ্টি করে, তাহলে তো মাদার টাং ইউজ করা উচিত নয়, তাহলে দুটো তো একই রকমের মানে, মানে দিক থেকে 1 আর 3 একই না? বলো, বুঝতে পারলাম আমি কি বলতে চাইছিলাম? বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। এক একটা যদি আমি বলতাম তাহলে তো 3এরটাও হতে পারতো, তাহলে 3এরটা নেবো না কেন? তাহলে দুটোকেই বাদ দিয়ে দাও। 2এরটা দেখো সম্পূর্ণ উল্টো, অপোজিট, হেল্পফুল। মাদার টাং এর কিরকম ব্যবহার হেল্পফুল ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে বলো তো? রিসোর্স হিসেবে কাজ করে। কি কাজ করে? রিসোর্স। রিসোর্স কিরকম ব্যবহারটা আমরা করব? হাউ, হোয়াট টাইপ অফ, মানে প্রচুর ব্যবহার করব না খুব? অ্যালাউড বা রেস্ট্রিক্টেড? অন্যরা বলো, অন্যরা। রেস্ট্রিক্টেড ইউজ অফ মাদার টাং, রেস্ট্রিক্টেড ইউজ অফ মাদার টাং, রেস্ট্রিক্টেড ওয়েতে আমরা করব, তাহলেই দ্যাট ক্যান বিকাম আ রিসোর্স, রিসোর্স হয়ে যাবে, তখন সম্পদ হয়ে যাবে। Which of these are not aims of teaching language? ল্যাঙ্গুয়েজ পড়ানোর aims নয় কোনগুলো? এগুলোর মধ্যে কোনটা? ability to present or write views in a coherent manner, coherent মানে সুন্দর সাজিয়ে গুছিয়ে লেখা, cohesiveness and coherence দুটো ইম্পর্টেন্ট টার্ম পেডাগজিতে, এগুলো সব আলোচনা আমরা করব একটু একটু করে। ability to read along with understanding, ability to pass the exam, ability to understand the speaker's language। ভালো করে খেয়াল করে দেখো, 1 নম্বরেরটা, 2 নম্বরেরটা, 4 নম্বরেরটা, এগুলো সব অবজেক্টিভস অফ টিচিং আ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ কিনা বলো? উত্তর দাও চটপট, সময় নষ্ট করো না, টাইম হয়ে গেছে। এগুলো সবটা অবজেক্টিভস, কিন্তু 3 নম্বরেরটা হবে না, অবজেক্টিভ হতে পারে না, পাস করা এক্সামে অবজেক্টিভ হতে পারে না। দ্যাটস ওয়াই এই যে 3 নম্বরটা রয়েছে, এটা এখানে তোমার হয়ে যাচ্ছে এখানকার উত্তর, তার কারণ দিস ইজ নট দ্য এম অফ টিচিং আ ল্যাঙ্গুয়েজ। ওকে, 6 নম্বরটা কি বলছে? সিন্স দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া,
English has been a language of administration, courts and laws. This came under the dash function of English: instrumental, creative, regulatory, communicative. রেগুলেট করছে, পরিচালনা করছে, সেজন্য এটা রেগুলেটরি। তাহলে ল্যাঙ্গুয়েজের ফাংশন আমরা জানবো, বিভিন্ন রকমের ব্যবহার, তাকে আমরা কি বলবো, টাইপস কি, সেগুলো আমরা একটু একটু করে শিখবো। এখানে হচ্ছে রেগুলেটরি, কারণ এই ইংলিশের ব্যবহার দিয়ে অ্যাকচুয়ালি পুরো দেশটাকে, কান্ট্রিটাকে রেগুলেট করতো ব্রিটিশরা। এখানে একটু মনে করিয়ে দিই, 1963 সাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট শুরু হলো। 63 সালে হিন্দি হয়ে গেল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আর ইংলিশ হয়ে গেল অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আমাদের কোনো জাতীয় মানে রাষ্ট্রীয় ভাষা নেই। আমাদের কি আছে? আমাদের আছে মাদার টাং, আমাদের রয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যাকে আমরা বলবো ইংলিশ। বাংলা যদি মা হয়, ইংলিশ হচ্ছে আমাদের মাসিমণি। The position of English language in India is associate official language, foreign language, link language, সবগুলোই ঠিক, কিন্তু তবু আমরা এখানে কোনটা দেখ দেবো? লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। মনে রাখবে, হ্যাঁ, লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, এটা লিঙ্ক তৈরি করে। ওকে, অনিতা মেনন is class 1 English teacher. Most of the time she is busy engaging learners in relating their personal likes and dislikes about family, friends and teachers. She is just trying to focus on improving the listening skill, improving the speaking skill, improve her own image as a teacher. None of the above. কি হবে বলো? স্পিকিং স্কিল। অপশন 2। হ্যাঁ, স্পিকিং স্কিল, কারণ তো এনগেজ করে রাখছে না। টিচার তো আর লিসেনিং স্কিলের ইমপ্রুভমেন্টের কথা বলছে না এখানে। লার্নারকে আমি যদি তোমাকে বলি, বলো তো তোমার বাড়িতে আজকে কোন আত্মীয় এসেছিল, তুমি বললে ইয়েস স্যার, ওকে প্লিজ ডেসক্রাইব দ্যাট। তুমি বলতে শুরু করলে, সো ইন দ্য মর্নিং নোবডি ওয়াজ at home, I was only there. Suddenly I saw my aunt was coming, my maternal aunt was coming. I was so happy, and then she came, and then my father came, my mother came, and we had a wonderful party together. এই যে বলছো, ধরো এটা তো তুমি তো তোমার স্পিকিং স্কিল প্র্যাকটিস করে নিচ্ছ না, আমি তো চেক করে নিচ্ছি। ধরো কোথাও আটকে গেলাম, বললাম নো নো নো, তুমি এটাকে এভাবে বলো, হয়ে গেল না স্পিকিং স্কিল। চলো, আদিত্য ইজ ভেরি টকেটিভ চাইল্ড অফ দ্য ক্লাস 2, খুব কথা বলে, কনস্ট্যান্টলি এনগেজ ইন আস্কিং কোশ্চেন্স ফ্রম টিচার এন্ড ফ্রেন্ডস। সে কি করতে যাচ্ছে আদিত্য, যখন প্রচুর কথা বলছে কি করতে যাচ্ছে বলো? To express his ideas, to fulfill his emotional needs, to add more information to his inquiring mind. এটাই হবে। তার যে ইনকোয়ারিং মাইন্ড রয়েছে তাতে প্রচুর প্রচুর ইনফরমেশন সে অ্যাড করে নিচ্ছে, সে জেনে নিচ্ছে এটা কি। যেমন ফাতিমা একটু আগে একটা ইনকোয়ারিং কোশ্চেন করে আমাকে বললো যে সাব স্কিল গুলো একটু বলে দিন স্যার, ভুলে গেছি। হ্যাঁ, তাহলে ওর যে এনকোয়ারিং মাইন্ড রয়েছে সেটাকে ফুলফিল করছে ইনফরমেশন দিয়ে। এটা একদম একই রকমের কোশ্চেন। লাস্ট কোশ্চেন সিটের প্রশ্ন ছিল এটা, টেলিং ইন্টারেস্টিং স্টোরি টু ইয়াং লার্নার। কেন হলো না? কোনটা? ইমোশনাল নিড? না না, এক একটা এক্সপ্রেস আইডিয়াস, ওটা কেন হলো না? না, সে তো টিচার ফ্রেন্ডকে তো প্রশ্ন করছে, প্রশ্ন করলে আইডিয়া এক্সপ্রেস করবে। আইডিয়া তুমি কি প্রশ্ন করবে যদি আইডিয়া শেয়ার করতে চাও? তুমি বলবে এটা কি, বলবে না বলবে এটা মানে এই, তুমি প্রশ্ন করবে না, তো জানাবে। হ্যাঁ, জানাবো। তাহলে last question, telling interesting stories to young learners is primarily meant for improving their interesting story বললে তাহলে কি ইমপ্রুভ হচ্ছে বলো? আমি যদি তোমাকে গল্প বলি, তোমার কি স্কিল ইমপ্রুভ হবে? তুমি কি করবে? লিসেনিং হবে। লিসেনিং স্কিল। কি প্রশ্ন সহজ কি কঠিন? কনসেপ্ট যদি আমার কাছে ক্লিয়ার থাকে, পেডাগজিক কোশ্চেন সহজ না কঠিন? সহজ। স্যার অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ তো হিন্দি, তাই না? অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দি, আর ইংলিশ হচ্ছে অ্যাসোসিয়েট অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। একই অ্যাক্টে তৈরি হয়েছিল, ওলা অ্যাক্ট, যেটা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট নামে পরিচিত। অ্যাসোসিয়েট অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট বলে কিছু নেই ভারতবর্ষে, পুরোটাই অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট। কত সালে? 1963 সালে। যে গ্রামার গুলো জানতেই হবে সেগুলো কি? টেন্স, অ্যাক্টিভ প্যাসিভ, পার্টস অফ স্পিচ, ন্যারেশন, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স, অ্যান্ড অ্যান্টোনিম, সিনোনিম, কিছু ইডিয়াম। এই জিনিসগুলো আমাদেরকে জানতেই হবে বিফোর উই গো ফর দি এক্সাম। কারো যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আস্ক মি কোশ্চেন। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। আমি বলছি স্যার, যদি ক্লাসরুমে কোনো স্টুডেন্ট ভুল অ্যান্সার দেয়, মানে হয়তো কোনো
কথোপকথন চলছে তাতে ভুল অ্যান্সার দিল, সঙ্গে সঙ্গে কি টিচার তার ভুলটা ধরিয়ে দেবে? এটা ডিপেন্ড করছে তার ভুলের প্যাটার্নটা কি। যদি মিস্টেক হয় ধরাবার দরকার নেই, যদি এরার হয় তাহলে ধরিয়ে দেওয়া সঙ্গে সঙ্গেই কর্তব্যের মধ্যে পড়ে। মিস্টেক আর এরর, এটা বলতে মানে এমনি যদি গ্রামাটিক্যাল ভুল হয় না, তখন মিস্টেক ধরিয়ে দেবে? এররের টাইপ হচ্ছে, এগুলো সব ভেতরে রয়েছে, আমাদের পেডাগোগি সিলেবাসের ভেতরে রয়েছে। মিস্টেক হচ্ছে টাইপো এরর হতে পারে, মুখে মানে ভুল বলে ফেলতে পারে, কিন্তু সে ধরো বললাম যে, ধরো তোমাকে উদাহরণ দিচ্ছি, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়, এটা হচ্ছে রুল। মানে হি গোজ টু মার্কেট, হি বাইজ আ পেন এভরিডে, হি গোজ দেয়ার, হ্যাঁ, হি রিডস আ নোভেল এভরি মর্নিং, মানে রেগুলার কাজ করছে, অথচ সেটা আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে বলছি। এবার ধরো তুমি এক জায়গায় বলে ফেললে হি রিড আ নোভেল এভরিডে, আই নো দ্যাট, আমি কিছু করলাম না, পরেরটাতে দেখলাম যে তুমি আবার ঠিক ইউজ করলে, হি গোজ ফর এ মর্নিং ওয়াক এভরি মর্নিং। ঠিক আছে, তাহলে আমার ধরবার দরকার নেই। কিন্তু আমি যদি দেখি তুমি বারবার একই ভুল করছো, তাহলে আমি চেক করবো যে ওটা এরারের মধ্যে চলে গেল, তোমার কনসেপ্টটাই ভুল আছে, তাহলে তোমাকে আমি ওটা সঠিক করে দেবো। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন বলছি, যদি ক্লাসরুম এমনি হেটারোজেনাস না হোমোজেনাস কোনটা করা উচিত? মানে রিমেডিয়াল টিচিং এর হেটেরোজেনাস। হ্যাঁ সেটা এমনি, আর রিমেডিয়াল টিচিং এর সময়? রেমিডিয়াল ক্লাসেও তো বিভিন্ন রকমের থাকবে, তুমি গ্রুপ ডাইনামিজমটা মেনটেন করে গ্রুপ তৈরি করতে পারো, কিন্তু কখনোই ধরো স্লো লার্নার গুলোকে এক জায়গায় নিয়ে এলে তাদের মধ্যে তো আবার বিভিন্ন রকমের ডিফারেন্স থাকবে, হ্যাঁ সেটাই তাদেরকে আবার বলছি। হ্যাঁ অবশ্যই আলাদা আলাদা থাকবে, হেটেরোজিনিয়াসই থাকবে, হোমোজিনিয়াস তো কখনো হতে পারে না ক্লাসরুম। না মানে এমনিতে তো হবে না, হ্যাঁ, হেটারোজেনাসই থাকবে। যখন রিমেডিয়াল টিচিং দিচ্ছি তখন বিভিন্ন ছাত্রের তো বিভিন্ন রকম সমস্যা হতেই পারে, তাদেরকে কি কিন্তু এক জায়গায় করে তোমাকে করা আবার যাবে? তোমার তো অবজেক্টিভটা তো একই, যে আমি এই ক্লাসের মাধ্যমে এদেরকে এই জিনিসটা ইমপ্রুভমেন্ট করাবো, সেটা তো কমন অবজেক্টিভ, ভালো করে বোঝো। হ্যাঁ অবজেক্টিভটা কিন্তু কমনই থাকবে যতই হেটেরোজেনিয়াস হোক না কেন, এটাই মজা, বুঝতে পারছি আমি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অবজেক্টিভটা কিন্তু কমন, মানে আমি 5 জনের জন্য আলাদা অবজেক্টিভ সেট করে দিলাম, 2 জনের জন্য আলাদা অবজেক্টিভ সেট করে দিলাম ক্লাসের মধ্যে, দ্যাট ইজ ব্যাড টিচার। হতে পারে না। ধরো ঠিক আজকে আছে। আমি তোমাকে বুঝিয়ে স্যার? বলছি, আজকে দাঁড়া 1 মিনিট শর্মিষ্ঠা, আজকে এখানে যে 30 জন স্টুডেন্ট ছিল, আমি এখানে জানি যে কেউ আছে যে শুধু পেডাগজি ইমপ্রুভমেন্ট করতে চায়, ফাতিমা যেমন ও গ্রামার টামার ও জানে, আমি আছি ও গ্রামার স্যার, জানে। আমার নাম আমি যদি এখানে গ্রামার নিয়ে যদি এখানে আলোচনা করতে যাই, তাহলেও ফাতিমার কিন্তু ভালো লাগবে না। আবার কেউ আছে যে পেডাগজি সে ভালো জানে, গ্রামার জানে না। কিন্তু আমি দেখো, আমি কিন্তু ডেমো ক্লাসে নর্মাল আমি একটা অ্যাপ্রোচ দিয়ে ক্লাসটা করালাম, আমি একবারের জন্য কিন্তু ওর জন্য আলাদা করে কিছু করলাম না, বা তার জন্য আলাদা করে কিছু করলাম না। রেগুলার ক্লাসে ফাতিমা আছে আমি জানি, তবু কিন্তু আমি যদি সেদিনকে গ্রামার পড়াবো ভাবে আমি গ্রামারই পড়াবো, কিন্তু আমি আলাদা আলাদা ডাইনামিক্সে গিয়ে আলাদা আলাদা কোর্স তৈরি করে অবজেক্টিভ সেট করতে পারি না। অবজেক্টিভ উইল বি কমন, মনে করে রাখবে এটা জিনিসটা, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। বলো আর বলো। স্যার, হ্যাঁ, স্যার এই ক্লাসটা তো ইন্টারভিউর জন্য নাকি, আপকামিং ইন্টারভিউর জন্য নাকি? কোনটা? এই যে ক্লাসটা কিসের জন্য? আপকামিং ইন্টারভিউর জন্য, কিসের ইন্টারভিউ? কি জন্য তুমি জয়েন করে যাকে বলো, তারপরে বলবো। স্যার আমি শান্তনু স্যারকে ফোন করেছিলাম, আমি আপনাদের সঙ্গে ছিলাম। একটা ক্লাসের লিংক দিচ্ছি, করে নাও। কি বললেন স্যার? আচ্ছা, ক্লাস আর আমি স্যার আমি এই রিসেন্ট অফিসিয়ালি ক্লাস শেষ আজকে। যারা নতুন তারা একটু জানিয়ে যাও তোমাদের ক্লাস কেমন লাগলো, মানে মনে হচ্ছে কিনা যে হ্যাঁ এই স্যারের সাথে থাকলে বোঝাতে পারবো, মানে বুঝতে পারবো, কনসেপ্ট গুলো পারবো, কোশ্চেন করতে পারবো। একটু যারা নতুন তারা একটুখানি ফিডব্যাক দিয়ে যাও প্লিজ। ফিডব্যাক ছাড়া আমি ক্লাস পছন্দ করি না। প্লিজ গিভ মি ফিডব্যাক, বিকজ দ্যাট হেল্পস মি টু আন্ডারস্ট্যান্ড ইন বেটার ওয়ে। স্যার আপার প্রাইমারি আপনি সমস্ত ক্লাস নেবেন তো ইংলিশে? ইংলিশ? হ্যাঁ হ্যাঁ ইংলিশ। ওকে স্যার। আর অন্যরা যারা নতুন তারা একটু বলো। দেবাংশু লিখেছে ভালো স্যার। আচ্ছা, তুমি বুঝতে পেরেছো। আর অন্যরা বলো একটু। ভালো লেগেছে। গার্গী লিখেছে খুবই ভালো লাগলো। আচ্ছা, বা এটা কে বললে? আচ্ছা ঠিক আছে। আর আর আরো তো অনেকে ছিলেন নতুন, তারা বলো। শিল্পা, সাবিনা,
Okay, so I am getting also feedback from our new students. That's good. Thank you. আচ্ছা, যারা লিভ করতে চাও তারা লিভ করে নাও। যাদের মনের মধ্যে আরো অনেক প্রশ্ন রয়েছে রিগার্ডিং অল দিস অ্যান্ড দ্যাট, তারা থেকে যাও, প্রশ্ন করো, উত্তর দেবো। চলো শুরু করে যাও, কার কি প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, ফাতেমা হুম। খুশি। যেটা হুম। হচ্ছে কি 2022 সালে আপনার সঙ্গে আমি ছিলাম, তারপরে আবার রিসেন্ট মাস 4 আগে আপনার সঙ্গে ছিলাম, কিন্তু ইন দ্য মিন টাইম আমার হচ্ছে এসএলএসটি 9-10 এক্সাম পড়ে যায়। তখন আমি কিছুদিনের জন্য আবার ওখান থেকে স্যারকে বললাম যে স্যার আমি ক্লাস করতে মাঝে মাঝে পারবো, মাঝে মাঝে পারবো না বলেই ভর্তি হয়েছিলাম। আপার প্রাইমারি ডেমো ক্লাস, আপার প্রাইমারি নতুন রিক্রুটমেন্ট হতে চলেছে খুব দেখলাম। তাড়াতাড়ি। তাতে থিওরি একদম প্রিপারেশন দিয়ে এটা শুরু হচ্ছে। ইন্টারভিউ, যখন ইন্টারভিউ হবে তখন ইন্টারভিউয়ের জন্য হবে, কিন্তু আমি চেষ্টা করি আমার থিওরি ক্লাসে ইন্টারভিউয়ে কিভাবে পারফর্ম করবে এখন থেকে ওই মানসিকতাটা সেট করে দেওয়ার জন্য আমি একটু বুঝিয়ে যাই, আর কিছু না। ঠিক আছে প্রতিমা? হ্যাঁ স্যার, সেই জন্যই আমি এখানে আছি। বিএড পোর্শন পেডাগজিক্যাল পার্ট থেকে ইন্টারভিউতে হয়তো কোশ্চেনটা করতে, হয়তো নয় করবেন ওনারা, বোর্ডে যারা থাকবেন। আর সেই পেডাগজিক্যাল পার্টের কিছু বিষয় আরো ক্লিয়ার করে নেওয়ার জন্য আমি ক্লাসে জয়েন হয়েছি। বুঝলেন স্যার? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার, আমি একটা বলছিলাম, যেমন ধরুন কিছু টেকনিক্যাল কিছু কোশ্চেন আছে, যেমন হচ্ছে ওনারা হয়তো বলতেই পারেন যে ক্লাসে যারা হচ্ছে একটু অমনোযোগী হয়ে পড়ে কিংবা কোনো কারণে তাদের পড়াশোনার প্রতি ভালো লাগে না, মাঝে মাঝে দুষ্টুমি করে, সেসব বাচ্চাদেরকে আমরা কিভাবে হ্যান্ডেল করবো? তো এখানে এফেক্টিভ আনসার কি হবে? এগুলো সব সহজ উত্তর। এগুলো হচ্ছে পেডাগগির পুরো সিলেবাস যখন কমপ্লিট হয়ে যাবে তুমি অটোমেটিক্যালি জানতে পেরে যাবে এর উত্তর কি হওয়া উচিত। কারণ এখানে অনেক টার্ম ইউজ করতে হবে, কনস্ট্রাকটিভিজম টার্ম চলে আসবে, এখানে ব্রেনস্টর্মিং চলে আসবে, এখানে থিঙ্কিং চলে আসবে, এখানে আউট অফ বক্স থিঙ্কিং চলে আসবে, ক্রিয়েটিভিটি চলে আসবে, গ্রুপ ওয়ার্ক চলে আসবে, গ্রুপ ডাইনামিক্স চলে আসবে, অনেক টার্ম চলে আসবে যে টার্মগুলো পেডাগগির পুরো সিলেবাসের মধ্যে রয়েছে। এবং সেগুলো পুরো পেডাগগির সিলেবাস কমপ্লিট যখন করবো এই প্রশ্নের উত্তর নিজেরাই করতে পারবে। এখন উত্তর বলে দেওয়া না বলে দেওয়া সমান। পরের প্রশ্ন। স্যার আমি কি তাহলে এই ক্লাসে থাকবো? মানে আমার এই এসএলএসটি 9-10 ইন্টারভিউ আছে না, নভেম্বরে সম্ভবত হয়তো হবে। এটা এসএলএসটি ইন্টারভিউ এর গ্রুপ নয়, তুমি স্যারের সাথে কথা বলে নাও। ওকে নয়, আমি সেটা জানি, কিন্তু তবুও আমি বিএড এর পোর্শনটা আমি একটু আরো বেশি পেডাগজিক্যাল পার্ট নিজে সেটা স্যারের সাথে কথা বলে নাও, স্যারই তোমাকে বলতে পারবেন whether you will be benefited from this or not। তো স্যারের সাথে কথা বলে নাও। আমি কি পড়াতে চলেছি সেটা অন্যরাও আশা করি সবাই বুঝতে পেরেছে এবং তুমিও আশা করি বুঝতে পেরেছো। দিস ইজ পিওরলি ফর আপার প্রাইমারি টেট। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার হ্যাঁ একটা কোশ্চেন করছি, এটা গ্রামার কোশ্চেন। দ্য ড্যান্সার অ্যান্ড দ্য মিউজিশিয়ান ড্যাশ গ্রেট ফ্রেন্ডস, এখানে আর হবে না? দ্য ডান্সার কমা ছিল না, দ্য ডান্সার অ্যান্ড দ্য মিউজিশিয়ান ড্যাশ, মিউজিশিয়ানের আগে দাটা কি ক্যাপিটাল? না ছোট, আপনাকে আমি সেন্ড করছি। ড্যাশ ফ্রেন্ডস, গুড ফ্রেন্ডস। হ্যাঁ হ্যাঁ আর হবে তো, অবশ্যই আর হবে। এটা আর হবে, আর পরেরটা ইজ হবে তো। মাদার অ্যালং উইথ আর ডটার্স ড্যাশ অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম। না, অ্যালং উইথ থাকলে ইজ হবে। হ্যাঁ, কারণ মাদার প্রথম হচ্ছে সিঙ্গুলার, এবার মা একা প্রোগ্রামটা জয়েন করেছিল, এটাই হচ্ছে মেইন, আর তার সঙ্গে এক্সট্রা বাক্য হিসেবে জুড়ে দেওয়া আছে অ্যালং উইথ দিয়ে যদি আরো নাউন যোগ থাকে, প্রথম ফার্স্ট নাউন বিকামস দ্য মেইন সাবজেক্ট। ওকে, ঠিক আছে, তাহলে তো ইজ হবে। সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট যখন করিয়ে দেবো এগুলো সব পেরে যাবে, অত চাপ নাও কেন তোমরা জীবনে। স্যার আমি তো স্যারকে বলেই ভর্তি হলাম। আমার ওই সমস্যা হচ্ছে বিএড এর পোর্শনটা অনেকদিন পড়াশোনা করা হয়নি বলতে 3-4 মাস দেখা হয়নি। ওরে বাবা, উফ, আমার কথাটা শুনবে তো। তোমার যদি মনে হয় যে তুমি আমার ক্লাস করবে, পেডাগগির কনসেপ্ট তুমি বুঝবে, আবার নতুন করে লার্নিং কাকে বললে, অ্যাকুইজিশন কাকে বললে, টিচিং এই টিচিং ওই টিচিং, এই কি করব, বাচ্চা কাঁদলে কি করব ক্লাসে, খিদে পাচ্ছে বললে কি করব, যদি শিখতে চাও তুমি থাকো। কে বারণ করেছে? আমি কি বলেছি তুমি আমার ক্লাস থেকে চলে যাও? বলেছি কি? আপনার ক্লাস ভালো লাগে বলে জয়েন হলাম স্যার।
থাকবে কে বল, থাকো না আরে বাবা, আমার তো স্টুডেন্ট, তোমরা থাকলে তো আমার ভালোই লাগে, আমি কখনো বলেছি যে আমার খারাপ লাগে? থাকবে, অসুবিধা কি আছে, কিন্তু তোমার ওই যে কোর্স অবজেক্টিভটা ভালো করে যাতে তুমি বুঝতে পারো তার জন্য এত চেষ্টা করছি। আমার ক্লাসের অবজেক্টিভটাই হচ্ছে আপার প্রাইমারি টেট কোয়ালিফাই করিয়ে দেওয়া বাচ্চাগুলোকে বা তোমাদেরকে। তুমি যদি এখন ক্লাসের মধ্যে বলো যে স্যার এসএলএসটির ইন্টারভিউ এর যদি এই প্রশ্নটা করে কি হবে, সেটা কিন্তু হবে না। একদম পিওরলি কখন হতে পারে, তুমি আমার স্টুডেন্ট হিসেবে তুমি আমাকে আলাদা করে জিজ্ঞাসা করতে পারো, মেসেজ করতে পারো, বলতে পারো, ক্লাস শেষে বলতে পারো, দেন আমি যতটা জানি তোমাকে হেল্প করব। কিন্তু ক্লাসের যে টাইমটা থাকবে সেটা কিন্তু পিওরলি আপার প্রাইমারি টেট। বুঝতে পেরেছি? হয়তো না, তো চাপ নিও না জীবনে, আরো অনেক আনন্দ করার সময় আছে, আনন্দ করে। হ্যাঁ, সামনের যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট রয়েছে ওইটাকে পুরো মানে পাখির চোখ করে লড়াই করতে হবে, এগিয়ে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর কারো প্রশ্ন যদি থাকে একটু বলো। মনীষা, শর্মিষ্ঠা, উমা, শিল্পা, আরো যারা যারা রয়েছে। বুঝতে পেরেছো সবাই আজকের ডেমো ক্লাস কিভাবে আমরা প্রিপারেশন নেব, কি করব, বুঝতে পেরেছো? শিল্পা হাত তুলেছে। স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ মনীষা বল। স্যার বলছি আমি তো নতুন আপারে, তো শুরু থেকে একটু সুন্দর বলো। তুমি সামনে তোমার কি কি পরীক্ষা আছে একটু বলো আমাকে। আমি এই আপারের জন্য পড়ছি, এসএলএসটি পরীক্ষা দিয়েছিলাম, এখন আপারের জন্য পড়ছি। ঠিক আছে, আপারের জন্য পড়ছি। তোমার প্রশ্নটা বলো। আমি বলছি আমার তো বাংলা সাবজেক্ট, ইংলিশটা আমি খুব একটা ভালো মানে আমার মানে পারি না, তাই আজকে আমাকে দেখে তোমার কনফিডেন্স একটু কি এসছে যে এই স্যারকে একটু জানালে বা ইংলিশটা হয়ে যাবে, এটা কি মনে হচ্ছে তোমার? সে তো অবশ্যই, আপনি তো জ্ঞানী, নিশ্চয়ই আমি পারবো আপনার কাছে বলে। তাহলে ভয় পাওয়ার কিছু নেই, আজকে এখন হয়ে যাবে। না মানে বলছি কি, মানে একটু ইংলিশটা আমি একটু দুর্বল, তো তাই একটু সেভাবে ডিটেলসে বুঝতে চাই, একদম ডিটেলসে এমন ভাবে পড়াবো, এমন ভাবে গাইড করবো, তুমি আবার এই সাবজেক্টে অন্য কাউকে পড়াতেও পারবে, এই কনফিডেন্সটুকু শুধু রাখো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা স্যার। আর কার কি প্রশ্ন আছে? প্রত্যয়, শিল্পা, বলো বলো বলো। এখন প্রশ্ন নেওয়ার সময়, ক্লাস শেষ হয়ে গেছে আমাদের। ডব্লিউবি জেনারেল ক্লাস, কে বাবা তুমি? ওয়েস্ট বেঙ্গল জেনারেল ক্লাস, তোমার নামটাই জেনারেল ক্লাস। যাই হোক, যদি কারো প্রশ্ন না থেকে থাকে তাহলে আজকে আমরা ক্লাসটা শেষ করে দিই এখানে। চলো, হ্যাঁ তো বলো, আনমিউট করে হ্যাঁ বলো, সেটা অন্তত সেটা হ্যাঁ বলো। চলো, গুড নাইট সবাইকে, ভালো থেকো, স্যারের সাথে যোগাযোগ করো কবে ব্যাচ হয়, কবে ক্লাস শুরু হয়। আপাতত আজকে ডেমো ক্লাস এখানেই শেষ হলো। থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট, ভালো থেকো সবাই। গুড নাইট স্যার। গুড নাইট।